ওয়েলকাম সবাইকে আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্ট 2017-18 এর ফিজিক্স অংশের সমাধান করব। তো তোমরা সকলেই জানো যে বুয়েট ভর্তি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটা পার্ট থেকেই 20টি করে প্রশ্ন থাকে। তো আজকে আমরা ফিজিক্সের 20টি প্রশ্ন সলভ করব। প্রথমে আমরা সহজ থেকে শুরু করি, আস্তে আস্তে কঠিন প্রবলেমগুলো সলভ করব এবং 20টা প্রশ্ন সবগুলোই আমরা সলভ করব। তো আমরা শুরু করি তাহলে। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে ফিজিক্স ফার্স্ট পার্ট বইয়ের কাজ, শক্তি এবং ক্ষমতা অধ্যায় থেকে। প্রশ্নটি হচ্ছে যে একটি ক্রেন প্রতিটি 50 কেজি ওজনের 12টি সিমেন্টের ব্যাগ সমদ্রুতিতে 160 মিটার উঁচু ভবনের ছাদে ওঠাতে 1 মিনিট 10 সেকেন্ড সময় নেয়। ক্রেনটির ক্ষমতা অর্শক শক্তিতে নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে ক্ষমতা পি বের করতে বলা হয়েছে। তো আমরা সবাই সূত্র জানি যে ক্ষমতা পি সমান সমান হচ্ছে যে W/T। এই সূত্র আমরা সকলে জানি। এবং যেহেতু একটা বস্তুকে ভূমি থেকে উপরে উঠানো হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতায় h উচ্চতায় ভূমি থেকে উঠানো হচ্ছে, এই ক্ষেত্রে আমরা জানি যে কৃত কাজ W সমান সমান mgh। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে W-র জায়গায় mgh বসিয়ে দেই, সেক্ষেত্রে দাঁড়াবে যে mgh/T। অর্থাৎ আমার যদি m জানা থাকে, h জানা থাকে এবং t জানা থাকে, আমি অভিকর্ষজ ত্বরণ বসিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। এখন প্রশ্নে আমাকে সবগুলো ইনফরমেশনই দেওয়া আছে যে এই যে 50 কেজি ওজনের 12টি সিমেন্টের ব্যাগ তুলতে বলা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমার m এর মান হবে যে 50 × 12। কারণ হচ্ছে যে প্রতিটা ব্যাগের যেহেতু 50 কেজি করে, তাহলে 12টি ব্যাগের ভর হবে যে 50 × 12। এরপরে জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ আমরা জানি 9.8 এবং এইচ হচ্ছে উচ্চতা, সেটাও দেওয়া আছে আমার প্রশ্নে, সেটা হচ্ছে যে 160 মিটার উঁচু ভবনের ছাদে। তো সেক্ষেত্রে এইচ এর মান হবে আমার 160 এবং টি এর মানও দেওয়া আছে আমাকে যে 1 মিনিট 10 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ 70 সেকেন্ড আমরা যদি লিখি। তো সেক্ষেত্রে আমরা যদি বের করি, ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে যে 13,440। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা কোন এককে বের হলো। যেহেতু আমরা সবকিছু এসআই এককে নিয়েছি, সেক্ষেত্রে আমার এটা এসআই একক অর্থাৎ ওয়াটে এসেছে। এখন আমার প্রশ্নে বলা হয়েছে যে ক্রেনটির ক্ষমতা অশ্ব শক্তিতে বের করো। তো অশ্ব শক্তিতে বের করার জন্য আমার অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ারে বের করতে হলে 746 দ্বারা ভাগ করতে হয়। তো সেক্ষেত্রে এটাকে আমরা 746 দ্বারা ভাগ করে দিব। তাহলে 13,440/746, তাহলে আমরা এই যে হর্স পাওয়ারে পেয়ে যাব। তো ক্যালকুলেট যদি আমরা করি, সেক্ষেত্রে মান আসবে 18.02 হর্স পাওয়ার। এই ছিল কাজ, শক্তি, ক্ষমতা থেকে। আমরা এর পরের অঙ্কটিতে যাই। তো আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার থেকে। প্রশ্নটি হচ্ছে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। তো আমরা আগে একটু দেখেছি মূল গড় বর্গবেগ যে জিনিসটা, সেটার সূত্রটা কি। আমরা জানি যে CRMS সমান সমান হচ্ছে যে √3RT/m। সূত্রটাতে যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি, এখানে আর হচ্ছে ধ্রুবক, 3 হচ্ছে ধ্রুবক, অর্থাৎ টি এবং এম এই দুইটা জিনিসের উপর বর্গমূল গড় বর্গবেগ নির্ভর করে। তো প্রথমে আমার প্রশ্নে অক্সিজেনের কথা বলা হয়েছে যে কত ডিগ্রি সেলসিয়াসের অক্সিজেন, -100 হাইড্রোজেনের বর্গমূল গড় বর্গবেগের সমান। এখন যেহেতু দুইটার বর্গমূল গড় বর্গবেগ দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আমরা কি এটা লিখতে পারি যে সি অফ, যদি আমি O2 চিন্তা করি, অক্সিজেন ও লিখলাম, সি অফ ও সমান সমান হচ্ছে যে সি অফ এইচ হাইড্রোজেন। আমরা এটা লিখতে পারি। ওকে, তো এর পরের লাইন যদি আমরা দেখি, তাহলে অক্সিজেনের জন্য আমি সূত্রটা লিখব। তাহলে 3R, এগুলোতে আমি কোনো চেঞ্জ করছি না যেহেতু এগুলো ধ্রুবক, এবং টিও লিখব তাপমাত্রা অক্সিজেনের, এবং এখানে লিখব MO। এটা সমান সমান আমরা লিখতে পারি না
যে হাইড্রোজেনের জন্য সূত্রটা। তাহলে হাইড্রোজেনের জন্য যদি আমরা লিখি জিনিসটা এরকম দাঁড়াবে 3r T of H বাই M of H। ঠিক আছে, এখন আমার প্রশ্নে যদি আমরা দেখি আমার হাইড্রোজেনের তাপমাত্রা দেওয়া আছে, অর্থাৎ T of H এর মান আমার দেওয়া আছে। T of H এর মান আমার দেওয়া আছে -100°C, কিন্তু আমরা জানি যে এই T মানে হচ্ছে ক্যালভিনে, তো সেটার সাথে 273 আমাকে যোগ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা পাবো যে 173 ক্যালভিন। ঠিক আছে, আর আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে অক্সিজেনের তাপমাত্রা। তো টি অফ ও অর্থাৎ অক্সিজেনের তাপমাত্রা সেটা আমরা বের করব, এবং ডিগ্রি সেলসিয়াসে বের করতে বলা হয়েছে। টি অফ ও দ্বারা আমাদের কেলভিনে বের হবে, পরে আমরা সেটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে নিব। এছাড়া আমরা এমএইচ এবং এমও এই দুইটা জানি, যেহেতু হাইড্রোজেনের ভর এবং অক্সিজেনের আণবিক ভর সেগুলো আমাদের মুখস্থ আছে। আর এই আর যে এই আর কাটাকাটি চলে যাবে কিভাবে আমি একটু দেখাই। আমরা যদি এই রুটটাকে ভেঙে এরকম লিখি তাহলে তো কারো কোনো আপত্তি হওয়ার কথা নয়। এত ইন্টু, আসলে পরীক্ষায় এত ভেঙে দেখানো লাগবে না, কেউ যদি না বুঝে সে কারণে আমি এত ভেঙে দেখাচ্ছি, পরীক্ষায় সরাসরি করলেই হবে। এই জিনিসটাকে আমরা এভাবে চাইলে লিখতে পারি, এই জিনিসটাকে ভেঙে। ঠিক আছে, আবার একইভাবে ওইটাকেও একইভাবে ভেঙে লিখতে পারি আমরা। এত ইন্টু হচ্ছে যে টি অফ এইচ বাই এম অফ এইচ, এভাবে আমরা লিখতে পারি। এবং যখন এভাবে আমরা লিখতে পারবো কোনো সমীকরণকে, তখন হচ্ছে যে এটা আর এটা এভাবে কেটে দেওয়া যায়। ঠিক আছে, এবং একই সাথে আমি উভয় পাশে স্কোয়ার করে দিচ্ছি। যেহেতু আমি উভয় পাশে স্কোয়ার করে দিচ্ছি, আমার জিনিসটা দাঁড়াচ্ছে এমন টি নট বাই এম নট সমান সমান হচ্ছে যে টি এইচ বাই এম এইচ। তাহলে আমার যেহেতু টিও বের করতে হবে, সেক্ষেত্রে আমি লিখবো যে টিও সমান সমান টিএইচ বাই এম এইচ ইন্টু এম অফ ও। তো সেখানে আমরা যদি মান বসিয়ে দেই, টি অফ এইচ এর মান হবে যে 173 কেলভিন। এম অফ এইচ, এখন হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর আমাকে বসাতে। আমি আবারও সবাইকে প্রশ্নে একটু লক্ষ্য করার জন্য বলবো যে হাইড্রোজেন অণুর জন্য বের করছি আমরা, সেহেতু আমাকে এখানে 2 বসাতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক ভর বসালে হবে না, আণবিক ভর বসাতে হবে, কারণ আমরা হাইড্রোজেন অণুর জন্য বের করছি এবং অক্সিজেন অণুর জন্য বের করছি। সো একইভাবে অক্সিজেনের জন্য আণবিক ভর অর্থাৎ 32 বসাতে হবে। এখানে যদি আমরা 16 বসাই পারমাণবিক ভর, সেক্ষেত্রে হয়তো অঙ্ক হয়ে যাবে, কিন্তু পরীক্ষায় নাম্বার কেটে রাখবে, কারণ এখানে হচ্ছে যে অণুর জন্য আমরা বের করি। ঠিক আছে, তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে 2768 এত, কিন্তু এটা আমাদের কেলভিন এককে বের হয়েছে। আমার প্রশ্নে বলা আছে যে কত ডিগ্রি সেলসিয়াস, সুতরাং আমার এই জিনিসটাকে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমার এখান থেকে 273 বিয়োগ করে দিতে হবে। তো 273 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমার অ্যান্সার আসবে যে 2495 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল অঙ্কটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। আমাদের তৃতীয় প্রশ্নটিও হচ্ছে যে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার থেকে আপেক্ষিক আর্দ্রতা নিয়ে। প্রশ্নটি হচ্ছে যে কোন স্থানে বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস আছে এবং সেখানে আপেক্ষিক আর্দ্রতা আছে 70%। এখন সেই তাপমাত্রাটা কমে 18 ডিগ্রি হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে কত অংশ জলীয় বাষ্প আমার ঘনীভূত হয়ে যাবে, এবং প্রশ্নে 26 ডিগ্রি সেলসিয়াস এবং 18 ডিগ্রি সেলসিয়াস উভয় তাপমাত্রার হচ্ছে যে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান দেওয়া আছে। তো এখানে আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে যে কখন হচ্ছে যে জলীয় বাষ্প ঘনীভূত হয়। তো আমি কিছু কাল্পনিক মান দিয়ে একটু দেখাই জিনিসটা। ধরো যে কোন স্থানে হচ্ছে যে এ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। এখন সেখানে বি পরিমাণ জলীয় বাষ্প আছে, যেখানে বি এর মান এর চেয়ে ছোট। তো সেক্ষেত্রে সমস্যা নেই যে একটা নির্দিষ্ট আপেক্ষিক আর্দ্রতা থাকবে, ওকে। এখন সেখানে যখন তাপমাত্রা হ্রাস পায়, যে 26 থেকে যে 18 হলো, তখন এই যে এর মান অর্থাৎ জলীয় বাষ্পের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতাটা হ্রাস পায়। তো এই এ তখন সি হয়ে গেল, এবং দেখা গেল যে এই সি এর মান এখন বি এর চেয়ে কম। অর্থাৎ কোন স্থানে এখন তাপমাত্রা কমে যাওয়ার ফলে তার ধারণ ক্ষমতা কমে গিয়েছে,
কিন্তু উপস্থিত জলীয় বাষ্প তো একই ছিল। তো অতিরিক্ত জলীয় বাষ্প কি হবে? তখন এই অতিরিক্ত জলীয় বাষ্প আমার ঘনীভূত হয়। তো আমার প্রশ্নটা অঙ্কটা ঠিক সেই রকম। এই এ হচ্ছে যে 26 ডিগ্রি সেলসিয়াসে আমার যে ধারণ ক্ষমতা জলীয় বাষ্পের। তো আমরা অঙ্কটা শুরু করি। তবে তোমাদের একটা জিনিস নিয়ে খটকা লাগতে পারে যে এখানে তো চাপ দেওয়া আছে সবকিছুতে, আমার তো ভরটা জানলে ভালো হতো। ঠিক আছে, আমরা চাপ দিয়েই করে দেখাচ্ছি এবং বুঝাচ্ছি যে চাপের সাথে ভরের সম্পর্কটা কিরকম। তো আমরা প্রথমে শুরু করি। আমরা 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জানি যে 70% দেওয়া আছে আপেক্ষিক আর্দ্রতা। তো আমরা একটি সূত্র জানি আপেক্ষিক আর্দ্রতার, যেখানে আর সমান সমান হচ্ছে যে স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এই সূত্রে আর হচ্ছে যে আমাদের আপেক্ষিক আর্দ্রতা এবং এফ হচ্ছে যে ওই দিনের তাপমাত্রা, অর্থাৎ 26 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, এবং ক্যাপিটাল এফ হচ্ছে যে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখানে উপস্থিত জলীয় বাষ্পের চাপ আর সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মধ্যে পার্থক্য কি? সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ মানে হচ্ছে আসলে 26 ডিগ্রিতে কতটুকু সে ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্পের চাপ, অর্থাৎ একদম আমার ধারণ ক্ষমতা ফিল আপ হয়ে গিয়েছে। আর স্মল এফ হচ্ছে যে কতটুকু আছে বর্তমানে, 70% আছে আমরা জানি। তো এটাই কত আমরা বের করব, চাপটা কত। তো আমরা যদি এখানে আর এর মান বসাই, আর এর মান হচ্ছে আমার 70%, মানে 0.7 হবে মান, অর্থাৎ 70 হবে, যেহেতু আমরা ইন্টু 100% দিয়েছি। এখানে স্মল এফ বাই এফ ইন্টু 100। ঠিক আছে, এখন আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে 26 ডিগ্রিতে আমার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 25.21। সেটা যদি আমরা বসিয়ে দেই, এখানে হবে যে 25.21, উপরে স্মল এফ থাকবে, এখানে 70 থাকবে এবং এখানে ইন্টু 100 থাকবে। তো এখান থেকে আমরা স্মল এফ এর যে মান পাবো সেটা হবে যে ক্যালকুলেট করলে দাঁড়ায় 17.647, এবং আমরা একক ব্যবহার করছি মিলিমিটার মার্কারিতে, প্রশ্নে দেওয়া আছে, তো মিলিমিটার মার্কারি। এখন আমরা এই যে এফ স্মল এফ পেলাম, এটা কি জিনিস? এটা হচ্ছে যে উপস্থিত জলীয় বাষ্পের চাপ কত তাপমাত্রায়? 26 ডিগ্রিতে, অর্থাৎ এটা ঠিক সেই বি এর মতো আমাদের। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে তাপমাত্রা হ্রাস পেয়েছে, অর্থাৎ এ থেকে আমরা সি তে পৌঁছিয়েছি, এরকম একটা ঘটনা যে আমরা 26 ডিগ্রি থেকে তাপমাত্রা 18 ডিগ্রিতে চলে এলো, কিন্তু আমার উপস্থিত জলীয় বাষ্প তো একই থাকার কথা, ঠিক না? তাহলে আমার উপস্থিত জলীয় বাষ্পের চাপও এইটাই থাকার কথা। কিন্তু আমরা যে 18 ডিগ্রিতে চলে এলাম, এখন আমার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে যে 15.48। এটা প্রশ্নে দেওয়া আছে যে 18 ডিগ্রিতে যেই পরিমাণ জলীয় বাষ্প আমার সম্পৃক্ত হতে লাগবে সেই পরিমাণ জলীয় বাষ্পের চাপ হচ্ছে 15.48। কিন্তু আমার 26 ডিগ্রিতে যে উপস্থিত জলীয় বাষ্প ছিল তাদের চাপ তো আরো বেশি। তার মানে উপস্থিত জলীয় বাষ্প আমার 18 ডিগ্রিতে সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণের চেয়েও বেশি আছে, এই কারণেই তো বেশি চাপ দিচ্ছে। এটাই হচ্ছে যে ভরের সাথে ওই চাপের যে সম্পর্ক, যে আমাদের চাপ, ভর যত বেশি হবে চাপ তত বেশি, বাষ্পের চাপ। তো যেহেতু আমরা দেখছি যে সম্পৃক্ত অবস্থায় যেই পরিমাণ বাষ্পচাপ আমার থাকে 18 ডিগ্রি সেলসিয়াসে, 26 ডিগ্রিতে আমার উপস্থিত জলীয় বাষ্পের চাপ তার থেকে অনেক বেশি, তাহলে 18 ডিগ্রিতে আমার সেম পরিমাণ মানে উপস্থিত যে জলীয় বাষ্প সবটা থাকবে না, কারণ সেটা কি আমার সম্পৃক্ত অবস্থাকে অতিক্রম করে চলে যাচ্ছে। তাহলে কি আমার কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যাবে। তাহলে কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে, মানে কত শতাংশ, সেটা আমি এই চাপ থেকে বের করতে পারবো যদি এদেরকে আমি বিয়োগ করি। তো আমি যদি বিয়োগ করি তাহলে জিনিসটা এরকম কিছু একটা দাঁড়াবে, এত মাইনাস 15.48। এখন বিয়োগফল তো একটা চাপ আসবে, আমার তো শতাংশ আসবে না, বা মানে ভর তো আসছে না। কিন্তু আমি যদি চাপের অনুপাত আনি তাহলে চাপের অনুপাত আর ভরের অনুপাত সেম হবে। আমাকে সেটাই জানতে চাওয়া হয়েছে যে কত শতাংশ ঘনীভূত হয়। যদি আমার বলতো যে কত পরিমাণ ঘনীভূত হয়, মানে ভর জানতে চাইতো, তাহলে আমি বের করতে পারতাম না এভাবে চাপ দিয়ে। কিন্তু যেহেতু আমার কত শতাংশ বের করতে বলা হয়েছে, চাপের অনুপাত আর ভরের অনুপাত একই হবে, সেই কারণে আমরা চাপ দিয়ে অঙ্কটা করতে পারছি। তাহলে আমরা যদি এখন এখানে অনুপাত বের করি যে উপস্থিতের কত শতাংশ হচ্ছে যে আমার ঘনীভূত হয়ে যাবে, তাহলে উপস্থিত ছিল আমার 17.647। তো
তাহলে এটাই আমার অ্যান্সার হবে যে এত ইন্টু 100% যদি আমরা বের করে ফেলি, এটাই হবে আমার অ্যান্সার। এদিকে বাংলা কথায় লিখে দিতে হবে আর কি, যে কি পরিমাণ বা জলীয় বাষ্পের, ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ বা শতাংশ যেটা। তো এইভাবে যদি করি আমরা, তাহলে ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে যে 12.28%। আমি জিনিসটা আর একটাবার ক্লিয়ার করি। প্রথমে ঘটনাটা কি ছিল যে 26 ডিগ্রি সেলসিয়াসে আছে এবং 70% আর্দ্রতা আছে। তার মানে আমার একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে এবং ধারণ ক্ষমতার 70% পরিমাণ হচ্ছে যে জলীয় বাষ্প আছে। তো আমরা সেখানে ধারণ ক্ষমতার তো জানি আমরা 25.21 যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর উপস্থিত জলীয় বাষ্পের চাপ আমরা বের করে ফেললাম। এরপর আমরা যখন 18 ডিগ্রিতে গেলাম, আমার ধারণ ক্ষমতা 25 থেকে কমে 15তে চলে আসলো, যেটা আমার উপস্থিতির চেয়ে কম। তার মানে যে পরিমাণ উপস্থিত আছে জলীয় বাষ্প তার চেয়ে কম হচ্ছে ধারণ ক্ষমতা। তাহলে আমার কিছু পরিমাণ হচ্ছে যে ঘনীভূত হয়ে যাবে। তো কি পরিমাণ ঘনীভূত হবে, এটার অনুপাতটা বের করে আমরা শতাংশ করে নিলাম। তাহলে এটাই আমাদের হচ্ছে যে উত্তর। তো এবার আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। আমাদের 4 নম্বর প্রশ্নটি নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় থেকে, খুবই সহজ একটি প্রশ্ন। একটি 8 কেজি ভরের চাকার চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 25 সেন্টিমিটার দেওয়া আছে। এর জড়তার ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে এবং চাকাটিতে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে তা বলা হয়েছে। খুবই সহজ অঙ্ক, কারণ আমাদের যেহেতু জড়তার ভ্রামক বলা হয়েছে এবং ভর এবং চক্রগতির ব্যাসার্ধ দুটিই দেওয়া আছে, আমরা সূত্র জানি I = mk স্কোয়ার, এবং এম এবং কে দুটির মানই দেওয়া আছে। এম সমান হচ্ছে যে 8 কেজি এবং কে হচ্ছে যে 25 সেন্টিমিটার দেওয়া আছে, সেটাকে অবশ্যই আমাকে মিটারে নিয়ে নিতে হবে, এটাই কাজ। তাহলে মিটারে নিলে হবে 0.25 মিটার। এবার আমরা যদি সূত্রে বসিয়ে দিই তাহলে অঙ্ক হয়ে যাচ্ছে 0.25 স্কোয়ার। এখন যদি আমরা ক্যালকুলেট করি, যেটা আসবে সেটাই হচ্ছে যে অ্যান্সার। আমি আর বের করে দেখালাম না অ্যান্সার, এবং একক হবে যে কেজি মিটার স্কোয়ার। ওকে, এরপর আমাকে যে জিনিসটা বলা হয়েছে যে চাকাটিতে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে হলে কত মানের টর্ক প্রয়োজন। এই সূত্রটাও আমরা জানি যে টর্ক টাউ সমান হচ্ছে যে আই আলফা, সরাসরি সূত্র আছে। ঠিক আছে, আমরা আই এর মান একটু আগেই বের করলাম, তো সেই মানটা বসাবো, সাথে আমার হচ্ছে যে আলফার মান দেওয়া আছে যে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, সেই 3 বসাবো, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এগুলো আমি আর ক্যালকুলেট করে দেখালাম না, যেহেতু খুবই সহজ একটা অঙ্ক, একদম সূত্র বসানোর অঙ্ক। আচ্ছা, অনেকের টাও ইকুয়ালস টু আই আলফা এই সূত্র মনে থাকে না, এখন কি করার? আচ্ছা, এই সূত্রগুলো কিন্তু রৈখিক গতির সাথে খুব সুন্দরভাবে সম্পর্কিত। যেমন F = ma হচ্ছে যে রৈখিক গতির ক্ষেত্রে বলের জন্য সূত্র, আর কৌণিক গতির ক্ষেত্রে ঘূর্ণন বলিত হচ্ছে টর্ক। তো এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা সূত্রটা বের করতে পারবো, যে F এর সাথে তুলনা করলে F টাউ, ভরের সম্পর্কিত রাশি হচ্ছে আই, জড়তার ভ্রামক কৌণিক গতির ক্ষেত্রে, এবং ত্বরণ, রৈখিক ত্বরণের সম্পর্কিত রাশি হচ্ছে যে রৈখিক গতির সাথে ত্বরণের সাথে সম্পর্কিত রাশি হচ্ছে যে কৌণিক ত্বরণ, কৌণিক গতিতে। তো আমাদের এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা, যেখানে আমরা দেখিয়েছি যে রৈখিক গতির সূত্রসমূহ এবং কৌণিক গতির সূত্রসমূহের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা যদি আমরা দেখে নেই তাহলে আমাদের কৌণিক গতির সূত্রগুলো আলাদাভাবে শেখা লাগবে না, রৈখিক গতির গুলো থেকেই আমরা কৌণিক গতির সূত্রগুলো বের করতে পারবো। আর কি মজার বিষয়, তোমরা দেখলে যে কত সহজ অঙ্ক বুয়েট ভর্তি পরীক্ষায় আসে কিছু কিছু। তো এই অঙ্কগুলো খুব দ্রুত করতে হবে যেন বাকি অঙ্কগুলোর জন্য সময় অনেক বাঁচানো যায়। আচ্ছা, যাই হোক, তো আমরা পঞ্চম প্রশ্নে যাচ্ছি। তো আমাদের পঞ্চম প্রশ্নটি হচ্ছে যে ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় থেকে ইয়াং এর দ্বিচির পরীক্ষা। প্রশ্নটি হচ্ছে যে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে 0.88 মিলিমিটার এবং চিরগুলো হতে 90 সেন্টিমিটার দূরে পর্দায় ডোরা সৃষ্টি করা হলো। এখন তৃতীয় উজ্জ্বল ডোরাটি কেন্দ্রীয় উজ্জ্বল হতে 8.1 মিলিমিটার দূরে অবস্থিত হয়, তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। অর্থাৎ আমার যে এইভাবে ডোরা সৃষ্টি হয়, এটা যদি আমার কেন্দ্রীয় উজ্জ্বল হয় এবং এটা যদি আমার তৃতীয় উজ্জ্বল হয়, তাহলে এই ডিস্টেন্সটা আমাকে দেওয়া আছে। ঠিক আছে, এটাকে আমরা xn দ্বারা প্রকাশ করি, এবং xn এর সূত্র আমরা জানি যে xn = n lambda d by স্মল d। এখানে
অনেকে স্মল এ দিয়েও লেখে। এই ক্যাপিটাল ডি কি? ক্যাপিটাল ডি হচ্ছে যে আমার চির হতে পর্দার দূরত্ব, যেটা 90 সেন্টিমিটার দেওয়া আছে, চিরগুলো হতে পর্দার দূরত্ব 90 সেন্টিমিটার, সেটাকে আমরা হচ্ছে যে এসআই এককে লিখবো, তো 0.9 মিটার হয়ে যাবে। ওকে, আর এন এর মান হচ্ছে যে কততম উজ্জ্বল ডোরার দূরত্ব। তো আমরা আমাদের প্রশ্নে বলাই আছে যে তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব, সেক্ষেত্রে এন এর মান হবে যে 3, এবং আমার স্মল ডি হচ্ছে যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটা 0.18 মিলিমিটার দেওয়া আছে। তাহলে স্মল ডি সমান সমান হবে যে 0.18 মিলিমিটার, যেহেতু দেওয়া আছে আমরা হচ্ছে যে 10⁻³ দিলে সেটা মিটার হয়ে গেল। স্মল ডিও আমরা পেয়ে গেলাম। আর আমাদের এক্স এন এর মানও দেওয়া আছে, এক্স এন এর মান দেওয়া আছে 8.1 মিলিমিটার, 8.1 ইন্টু, তাহলে আমরা 10⁻³ দিলেই সেটা মিটার হয়ে যাচ্ছে। এখন আমরা জাস্ট এখান থেকে ল্যামডা বের করে ফেলবো। তো ল্যামডা হচ্ছে যে ল্যামডা সমান সমান এখান থেকে আসবে যে এক্স এন ইন্টু স্মল ডি বাই এন ইন্টু ক্যাপিটাল ডি। আমরা এখানে মান বসিয়ে দিব। এক্স এন এর মান আসবে যে 8.1 ইন্টু 10⁻³ ইন্টু স্মল ডি এর মান আসবে যে 0.18 ইন্টু 10⁻³ এন এর মান আসবে 3 এবং ক্যাপিটাল ডি এর মান আমরা জানি 0.9। এবং আমরা যদি এবার ক্যালকুলেশন করে নেই তাহলে আমাদের অ্যান্সার আসবে 5.4 ইন্টু 10⁻⁷, 5.4 ইন্টু 10⁻⁷। যেহেতু আমরা সকল কিছু এসআই এককে বসিয়েছি তাহলে এটার একক হবে যে মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের একক। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরের অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে যে তাপগতিবিদ্যা অধ্যায় থেকে। তো প্রশ্নটি হচ্ছে যে এন্ট্রপি বলতে কি বুঝো, এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলো, তাহলে এন্ট্রপির পরিবর্তন কত? তো এন্ট্রপি বলতে কি বুঝো সেটা হচ্ছে যে তোমরা বই থেকে শিখে নিবে, এটা থিওরি প্রশ্ন। আমরা অঙ্কটা নিয়ে কথা বলি। তো তোমরা এন্ট্রপি অধ্যায়ে দেখেছো যে এন্ট্রপির অঙ্কগুলোতে 3-4টা স্টেপেও দেওয়া থাকে এন্ট্রপির বৃদ্ধি বা পরিবর্তন এগুলো বের করতে। এখানে খুব সহজ দেওয়া হয়েছে, 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্পেই দেওয়া হয়েছে, শুধু একটা স্টেপ, এবং এটা একটা সুপ্ত তাপের স্টেপের মধ্যে পড়ে। তো আমরা সূত্রটা জানি, সূত্রটা হচ্ছে যে সুপ্ত তাপের স্টেপে অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান সমান হবে যে ডি কিউ বাই টি। এখানে টি হচ্ছে যে কেলভিন তাপমাত্রা। ওকে, এখন ডি কিউর সূত্রটা আমার এম এল ভি হবে, কারণ হচ্ছে যে এটা সুপ্ত তাপের স্টেপে পড়ে এবং পানি থেকে বাষ্প হচ্ছে, অর্থাৎ বাষ্পীকরণের জন্য যে সুপ্ত তাপ এল ভি সেটা হবে, এবং নিচে হবে টি। তো আমার ভর দেওয়া আছে 4 কেজি, সেক্ষেত্রে আমরা 4 বসিয়ে দিব, তবে এল ভির মান দেওয়া নেই। তো এসব ক্ষেত্রে এল ভির মান দেওয়া না থাকলে মুখস্থ বসাতে হবে। অনেকে অনেকভাবে মুখস্থ করে, তো 22,60,000 আমি এভাবে মুখস্থ করতে পছন্দ করি। তো 22,60,000 বসালে, এবং টি তাপমাত্রা হচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াস, সেটা 373 কেলভিন হবে যদি আমরা কেলভিন স্কেলে নিয়ে যাই। এবার আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের মান চলে আসবে যে 24,235 পয়েন্ট সামথিং, 235 দশমিক হবে যে 924 এত জুল পার কেলভিন। তো এটাও একটি সহজ একটি অঙ্ক, যেহেতু একটি স্টেপ দেওয়া হয়েছে প্রশ্নে। যদি একাধিক স্টেপ দিত তাহলে আরেকটু ডিফিকাল্ট হতো, তাও সমস্যা নেই, বইয়ে আছে, তোমরা প্র্যাকটিস করলেই পারবে। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমাদের 7 নম্বর প্রশ্নটি স্থির তড়িৎ অধ্যায় থেকে। তো প্রশ্নটি হচ্ছে যে একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে 200 সেন্টিমিটার স্কয়ার, এবং বায়ুতে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তো ধারকত্ব নির্ণয় করতে বলা হয়েছে, আর যদি ধারকটি 500 ভোল্ট বৈদ্যুতিক উৎসের সাথে সংযোগ করা হয় তবে ধারকে সঞ্চিত শক্তি নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথম কথা হচ্ছে যে ধারকত্ব যেটা বের করতে বলা হয়েছে, 1 নাম্বার, আমরা সূত্র জানি যে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব সি সমান সমান হবে যে ইপসাইলন নট এ বাই ডি। এখন আমাদের সবগুলো মানই দেওয়া আছে প্রশ্নে, তবে আমাদের ক্ষেত্রফল, পাতগুলোর ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে, তাকে এসআই এককে অর্থাৎ মিটার স্কোয়ারে নিয়ে নিতে হবে।
তো আমরা এ ইকুয়াল টু যদি আমরা 200 সেন্টিমিটার স্কোয়ার যেহেতু দেওয়া আছে, মিটার স্কোয়ারে নেওয়ার জন্য আমরা জানি যে সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যেতে হলে 100 স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 10⁻⁻4 দ্বারা গুণ করতে হবে। তাহলে জিনিসটা দাঁড়াবে এমন, 200 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। ইপসাইলন নটের মান আমরা মুখস্থ জানি, এবং ডি এর মানও এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, আমরা মিটারে নিয়ে যাব। তাহলে ডি সমান সমান হচ্ছে যে 0.4 ইন্টু 10⁻²। এবার যেহেতু আমরা সেন্টিমিটার থেকে মিটারে গিয়েছি, তাই 10⁻² আমরা ব্যবহার করলাম। এবার আমরা যদি শুধু মানগুলো বসিয়ে দিই তাহলে উত্তর বেরিয়ে যাবে, কারণ কোনো কমপ্লেক্স কিছু দেওয়া নাই, একদম সব মান দেওয়া আছে, জাস্ট সূত্র বসালে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। 10⁻12 এটা আমরা মুখস্থ বসিয়েছি, এবং এর মান এখানে আমরা মিটার স্কোয়ারে নিয়েছি, এবং এখানে ডির মান বসাচ্ছি। তো এরপর যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব 4.43 ইন্টু 10⁻11। এত ফেরাডে হবে একক। একদম সহজ অঙ্ক ছিল। 2 নম্বরটাও একইভাবে খুব সহজ অঙ্ক। যেহেতু আমরা সি জানি এবং আমাদের ভি বলা আছে, অর্থাৎ বৈদ্যুতিক উৎসের, যে বৈদ্যুতিক উৎসের সাথে সংযোগ করা হয়েছে, তাহলে আমরা জানি যে একটা ব্যাটারি যদি এরকম হয় এবং তার সাথে এভাবে যদি আমার ক্যাপাসিটর বা ধারক যদি এভাবে লাগানো থাকে, তো সেক্ষেত্রে এই ধারকটাতে, এই ব্যাটারিতে যেই ভোল্টেজ আমরা দিয়েছিলাম সেই বিভবই এই ধারকের দুই প্রান্তে সেই বিভবটাই সঞ্চিত হয়। সেক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ আমরা যদি সূত্র বসাই তাহলে হয়ে যাবে। যেহেতু আমরা ধারকত্ব সি জানি এবং ভির মান দেওয়া আছে, আমরা জানি যে ইউ সমান সমান হাফ সি ভি স্কোয়ার। তো এখন আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, হাফ ইন্টু এই যে ক্যাপাসিটরের সি এর মান যদি আমরা এখানে বসাই এবং ওই 500 যদি বসাই এবং ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা আমাদের মান পেয়ে যাব। আমি আর এটা বের করে দেখাচ্ছি না, এটা তোমাদের পারার কথা। তো খুবই সহজ একটা অঙ্ক ছিল। তো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের 8 নং অঙ্কটি হচ্ছে যে চলতরিৎ অধ্যায় থেকে। প্রশ্নটা হচ্ছে যে একটি 1.5 কিলোওয়াট ইলেকট্রিক কেটলিতে 2 লিটার পানি নিয়ে গরম করলে তা 6 মিনিট 20 সেকেন্ড পর ফুটতে শুরু করে। প্রথমে কেটলিতে পানির তাপমাত্রা কত ছিল সেটা বের করতে বলা হয়েছে, এবং কেটলিতে পানি ফোটাতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে সেটাও বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা প্রথমে করি যে পানির তাপমাত্রা কেটলিতে কত ছিল। এটা কিভাবে বের করতে হবে? এই ধরনের অঙ্ক আমরা চলতরিৎ চ্যাপ্টারে করেছি, যে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, এই থিওরিটা অ্যাপ্লাই করে করতে হবে। তো পানি কি পরিমাণ তাপ গ্রহণ করেছে সেটা আমরা এমএস ডেল থিটা দ্বারা বের করতে পারি, এমএস ডেল থিটা। এবং কেটলি কি পরিমাণ তাপমাত্রা, কি পরিমাণ তাপ দিয়েছে সেটা আমরা বিভিন্নভাবে বের করতে পারি, ভিআইটি, পিটি, আই স্কোয়ার আরটি, এভাবে। যেহেতু এই অঙ্কে আমাদের পি দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা পিটি দ্বারা বের করব। তাহলে এমএস ডেল থিটা সমান সমান পিটি লিখতে পারবো, কারণ আমরা জানি যে মোট গৃহীত তাপ সমান মোট বর্জিত তাপ, কারণ তাপ ক্ষয় এখানে নগণ্য ধরা হয়েছে, তাই কোনো ক্ষয় হয়নি। তো এখানে এম এর মান কি হবে? এম সমান সমান আমরা 2 কেজি লিখবো। এখানে অনেকেরই খটকা লাগতে পারে যে এখানে 2 লিটার পানি বলা আছে, তাহলে 2 কেজি কেন লিখছি? পানির ক্ষেত্রে 1 লিটার পানির ভরই হচ্ছে যে 1 কেজি, সেক্ষেত্রে 2 লিটার 2 কেজি লেখা যায়। অন্য কোনো তরল হলে লেখা যেত না, তখন ঘনত্ব দিয়ে কাজ করা লাগতো, রো ভি সূত্র দ্বারা কাজ করতে হতো। যেহেতু এখানে পানির ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে লিটারে যত সেটাই কেজিতে ব্যবহার করা যাবে। ওকে, আর এখানে যে আছে এস, এস এর মানও আমরা জানি পানির জন্য 4200, এটাও মুখস্থ জিনিস। ডেল থিটাটা আমরা যদি জানতে পারি তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। তো পি এর মানও আমরা জানি 1.5 কিলোওয়াট, মানে আমরা 1500 বসাবো, ওয়াটে বসাতে হবে। এবং টির মান আমরা সেকেন্ডে বের করে নিব। তো আমরা যদি টির মান সেকেন্ডে বের করে নিই তাহলে আসে 380 সেকেন্ড। তো এখানে যদি আমরা বসাই তাহলে এখান থেকে আমরা ডেল থিটা পেয়ে যাব। তাহলে ডেল থিটা সমান সমান হবে যে আমাদের পিটি বাই
ms, এবং আমরা মানগুলো বসিয়ে দিব, এবং মানগুলো যদি আমরা বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা ডেল থিটার মান পেয়ে যাব 67.86 এত কেলভিন। ওকে, এটা ডিগ্রি সেলসিয়াস হলো অসুবিধা নেই, কারণ এটা হচ্ছে পরিবর্তন। কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন আর ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন সেম আমরা জানি। আচ্ছা, যাই হোক, এটা তো আমরা তাপমাত্রার পরিবর্তন জানলাম, কিন্তু আমাকে জানতে চাওয়া হচ্ছে যে প্রথমে কেতলিতে পানির তাপমাত্রা কত ছিল। এখন আমরা কিভাবে কত ছিল সেটা বের করবো, আমরা তো পরিবর্তনটা জানি। এই যে এখানে বলা হয়েছে যে পানি ফুটতে শুরু করে, পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে সেটা আমরা জানি, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু পরবর্তী তাপমাত্রা যে ফুটতে শুরু করে সেটা হবে যে 100 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা জানি যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এত কেলভিন বা এত ডিগ্রি সেলসিয়াস, যেহেতু কেলভিন স্কেলের পরিবর্তন আর ডিগ্রি স্কেলের পরিবর্তন সেম, সুতরাং আমরা আদি তাপমাত্রা থিটা সমান সমান এইভাবে লিখতে পারি যে 100 মাইনাস 67.86। তাহলে আমরা আদি তাপমাত্রা পেয়ে যাব 32.14 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের প্রথমে কেতলির তাপমাত্রা। এরপর আমাদের জানতে চাওয়া হচ্ছে যে পানি ফোটাতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, অর্থাৎ কি পরিমাণ শক্তি খরচ হয়েছে সেটা বের করলেই হবে। এবং এই জিনিসটা আমরা একটু আগেই বের করেছি, যেটা হচ্ছে পিটি। এই পিটি কিন্তু ডাব্লিউ, আর আমাদের তাই বের করতে বলা হয়েছে যে কতটুকু বিদ্যুৎ খরচ হয়েছে। তাহলে আমরা আবার ডাব্লিউ ইকুয়ালস টু পিটি দ্বারা এটা বের করব। তবে যেহেতু আমাদেরকে ইউনিটে বের করতে বলা হয়েছে, এবার ইউনিটে আমরা জানি ইউনিট মানে হচ্ছে যে কিলোওয়াট আওয়ার, এককটা হবে এমন। নর্মালি আমরা যখন ডাব্লিউ এসআই এককে বের করি তখন আমাদের কি আসে, আমাদের আসে যে ওয়াট সেকেন্ড বা জুল, যেটা সেটা হচ্ছে ওয়াট সেকেন্ড, কিন্তু আমাদের এখন বের করতে হবে যে কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা ইউনিটে পাবো, তো কিলোওয়াটে আমাদের দেওয়া আছে, তাহলে পির মান আমরা 1.5 বসাবো কিলোওয়াটে, এবং টির মান আমরা আওয়ারে বসিয়ে দেবো। এই সেকেন্ডকে 3600 দ্বারা ভাগ করে দেব, তাহলে আমরা আওয়ারে পেয়ে যাব। তাহলে এই যে 380/3600 এইটা আমরা বসাবো, তাহলে আমরা ইউনিট পেয়ে যাব, একটা মান আসবে, আমি ক্যালকুলেশন করে দেখালাম না। তো এই পরিমাণ ইউনিট হবে অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল 8 নম্বর অঙ্ক। এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি। এটি খুবই সহজই একটা অঙ্ক, আমাদের সেকেন্ড পার্ট বইয়ের 5ম অধ্যায়ের অঙ্ক, দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ নিয়ে। যে একটি পরিবর্তী প্রবাহকে I ইকুয়াল টু এত এই ইকুয়েশন দ্বারা প্রকাশ করা হলে তড়িৎ প্রবাহের শীর্ষমান, কম্পাঙ্ক এবং বর্গমূল গড় মান বের করতে বলা হয়েছে। তো আমরা আগে মূল ইকুয়েশনটা লিখি, যে মানে আদর্শ ইকুয়েশনটা কি। আদর্শ ইকুয়েশনটা আমরা এভাবে লিখি, I সমান সমান হচ্ছে যে I নট সাইন ওমেগা টি। এইভাবে আমরা আদর্শ ইকুয়েশনটা লিখি, যেখানে এই I নট হচ্ছে যে আমার শীর্ষ মান। এই I নট হচ্ছে যে শীর্ষ মান। শীর্ষ মান বলতে কি বোঝাচ্ছে সেটা যাদের একটু মনে নেই তাদের জন্য বলি, যে এই যদি হয় দিক পরিবর্তী প্রবাহ, তাহলে এই যে মানটা বা এই যে মানটা এটাই হচ্ছে শীর্ষ মান। এই মানটাই I নট দ্বারা প্রকাশ করা হয় ইকুয়েশনে। তো আমরা যে দেওয়া আছে যে ইকুয়েশন, এই ইকুয়েশন যদি আমরা লিখি এবং তাকে আমরা যদি আইডিয়াল যে ইকুয়েশনটা আমরা লিখলাম তার সাথে যদি তুলনা করি, এদিকে এ দ্বারা অ্যাম্পিয়ার বোঝানো হয়েছে, এটা অন্য কিছু না। তো এখন এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখবো যে I নটের স্থলে এখানে আমাদের 100 দেওয়া আছে, সুতরাং আমরা বলতে পারি যে I নট ইকুয়াল টু 100 অ্যাম্পিয়ার। ওই ইকুয়েশনের সাথে তুলনা করলে আমরা পেয়ে যাচ্ছি, এটাই আমার উত্তর, শীর্ষ মানের উত্তর। ঠিক আছে, এরপর আমাকে কম্পাঙ্ক জানতে চাওয়া হয়েছে। আমরা যদি এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন তুলনা করি আমরা দেখবো যে ওমেগার জায়গায় 629 আছে। তো সেই ক্ষেত্রে আমরা ওমেগা সমান সমান 629 লিখতে পারি, কিন্তু এটা তো কম্পাঙ্ক নয়, আমার কম্পাঙ্ক হচ্ছে এফ। তো আমরা ওমেগা সমান সমান 2πf লিখতে পারি, এটা সমান সমান 629 হয়। সেক্ষেত্রে আমরা এফ সমান সমান লিখতে পারি 629/2π, এবং এটা যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। আমি আর ক্যালকুলেশনটা করছি না। এবং আমরা যদি এখন আরএমএস বা বর্গমূলীয় গড় মান বের করতে চাই তাহলেও আমরা বের করতে পারবো। আমরা I RMS সমান সমান আমরা সূত্র জানি যে I RMS সমান সমান 0.707 হবে এত ইন্টু I নট। তা I নটের মান আমরা জানি 100, 100 এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা মান পেয়ে যাব।
অনেকে 0.707 দিয়ে মনে রাখে না, √2 দ্বারা ভাগ করে, একই জিনিস, সমস্যা নাই, জাস্ট মূল জিনিসটা একই। খুবই সহজ একটা অঙ্ক ছিল, তো আমি আর খুব বেশি দেখালাম না, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে। প্রশ্নটি হচ্ছে যে 0.4 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটন স্থির অবস্থায় থাকা একটি ইলেকট্রনের সাথে সংঘর্ষের পর 150 ডিগ্রিতে বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত ফোটনের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তো আমরা জানি যে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করা যায় আমাদের কম্পটন ক্রিয়ার সূত্র দ্বারা, কিন্তু বিক্ষিপ্ত ফোটনের বেগ, এখন এই জিনিসটা নিয়ে একটু খটকা লাগার কথা যে ফোটনের বেগের তো কোনো পরিবর্তন হয় না, তোমরা জানো, সংঘর্ষের আগে হোক পরে হোক ফোটনের বেগ তো সবসময়ই সি থাকে। হ্যাঁ, এটাই প্রশ্ন, এটা জাস্ট কনফিউজ করার জন্য দিয়েছে যে বিক্ষিপ্ত ফোটনের বেগ নির্ণয় করা। আসলে বিক্ষিপ্ত ফোটনের বেগ নির্ণয় করার কিছুই নেই, কারণ ফোটনের বেগ সবসময় সি থাকে। তাহলে এটার অ্যান্সার এক লাইনেই হয়ে যাবে, সি সমান সমান হচ্ছে যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং চাইলে এটা লিখে দিতে পারো যে বিক্ষিপ্ত ফোটনের বেগ সবসময় ধ্রুব থাকে, অর্থাৎ সি হবে। ওকে, এখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করব সেটা হচ্ছে আমরা কম্পটন ক্রিয়ার যে সূত্র, সেই সূত্রের দ্বারা আমরা বের করব। তো ডেল্টা ল্যামডা সমান সমান হবে যে h/m0c × 1 - cos phi। এখানে ফাই এর মান হবে যে 150 ডিগ্রি, এইচ হচ্ছে যে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, সিও আমাদের ধ্রুবক, আর এই m0 হবে যে ইলেকট্রনের নিশ্চল ভর। এখন ইলেকট্রনের নিশ্চল ভর এই প্রশ্নে দেওয়া নেই, সেক্ষেত্রে আমাদের এটা মুখস্থ বসাতে হবে। এই m0 আমাদের মনে রাখতে হবে যে যার সাথে ধাক্কা খাবে তার নিশ্চল ভর হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এইচ এর মানটা মুখস্থ বসাই, সেটা আমরা মুখস্থ জানি, আমরা বসিয়ে দিব। এবং m0 এর মানটাও আমাদের মুখস্থই বসাতে হবে এই অঙ্কে, যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া নাই। সেটা হচ্ছে যে আমরা জানি 9.1 × 10⁻31 কেজিতে অবশ্যই বসাতে হবে। এবং সি এর মান আমরা 3 × 10⁸ বসিয়ে দিব। এবং ফাই এর মান হচ্ছে যে কত কোণে বিক্ষিপ্ত হয়েছে সেটা আমরা বসাবো 1 - cos 150 ডিগ্রি। এবং আমরা যদি ক্যালকুলেট করি তাহলে ল্যামডার পরিবর্তন পেয়ে যাব। ঠিক আছে, ল্যামডার পরিবর্তন পেয়ে যাব। তো আমি আর ক্যালকুলেশন করে দেখালাম না, এখানে একটা আমরা মান পাবো, সেটা মিটারে আসবে। আমরা ন্যানোমিটারে নিতে পারি অথবা মিটারে রাখি, আর ওইটাকে আমরা চাইলে ন্যানোমিটার থেকে মিটারে নিলাম। এখন আমরা তো ল্যামডার পরিবর্তন বা তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন পেলাম, আমরা বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, মানে ল্যামডা প্রাইম। তাহলে ল্যামডা প্রাইম বড় হবে নাকি আগেরটা বড় হবে? আমরা জানি যে কম্পটন ক্রিয়া বা এই ধরনের সংঘর্ষে তরঙ্গ দৈর্ঘ্যের বৃদ্ধি পায়, সুতরাং আমাদের পরবর্তী যে ল্যামডা প্রাইমটা বের হবে এটা হচ্ছে বড়, মাইনাস হবে যে আমার আগের ল্যামডা, সেটা সমান সমান আমার এই যে এই মানটা হবে। ঠিক আছে, এই ল্যামডা হচ্ছে যে প্রশ্নে যে ল্যামডা আছে মানে সংঘর্ষের পূর্বে, আর এই ল্যামডা প্রাইম হচ্ছে যে সংঘর্ষের পরে। এদের যে ডিফারেন্স এটাই হচ্ছে ডেল্টা ল্যামডা। ঠিক আছে, ডেল্টা ল্যামডার যে মান পাবো এই ডিফারেন্স, এরপরে ল্যামডাকে আমি ডান পাশে নিয়ে যাব। তাহলে এই যে মান, এই মানের সাথে ল্যামডা প্রাইম সমান সমান আমার এই যে মান আসবে, এই মানের সাথে যোগ হবে ল্যামডা, যেটা এই মানটা। ঠিক আছে, তাহলে আমরা মান পেয়ে যাব অ্যান্সার। ঠিক আছে, আমি আর এখানে ক্যালকুলেশন করে দেখালাম না, তবে পুরো জিনিসটাই বলেছি। আচ্ছা, তাহলে আমরা এবার পরের অঙ্কে চলে যাচ্ছি। তো আমাদের 11 নম্বর প্রশ্নটিও আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে। প্রশ্নে বলা হয়েছে যে একটি ইলেকট্রন যার নিশ্চল ভর, এবার এই প্রশ্নে দেওয়া আছে, বলা হয়েছে যে আলোর দ্রুতি 90% দ্রুতিতে চলছে একটি ইলেকট্রন, তার আইনস্টাইনীয় তত্ত্ব অনুসারে গতিশক্তি বের করতে বলা হয়েছে। তো আমরা জানি যে আইনস্টাইনীয় তত্ত্ব অনুসারে গতিশক্তির সূত্র কি? সূত্র হচ্ছে যে কে সমান সমান হবে যে m - m0 × c²। এটাই হবে যে আইনস্টাইনীয় তত্ত্ব অনুসারে আমার সমীকরণ। তো এখানে আমরা যদি মান বসাই তাহলে আমরা পেয়ে যাব। এখন আমরা আগে দেখি যে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। আমাদের প্রশ্নে ইলেকট্রনের নিশ্চল ভর দেওয়া আছে, যেহেতু তার মানে আমাদের m0 এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে যে 9.1 × 10⁻31। ওকে, এত কেজি। এখন আর আমাদের সি আমাদের মুখস্থ জানা আছে যে সি সমান সমান হচ্ছে যে 3 × 10⁸। ওকে, কিন্তু এই যে এম হচ্ছে যে গতিশীল অবস্থায় ভর,
এই এম এর মান আমাদের জানা নেই, তাহলে আমাদেরকে প্রথমে এই এম বের করে নিতে হবে। এবং আমরা জানি যে এই এম বের করার সূত্র এম সমান সমান হচ্ছে যে এম নট বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই হচ্ছে যে আমাদের এম বের করার সূত্র। এবং এম নটের মান আমাদের জানা আছে। এই ভি, এখন এই ভিও আমাদের দেওয়া আছে যে আলোর দ্রুতি 90% দ্রুতিতে চলে, সেক্ষেত্রে আমাদের ভি সমান সমান হবে যে 0.9 সি। এটা যেহেতু আলোর দ্রুতির 90%, তাহলে 0.9 ইন্টু সি। তো এখানে যদি আমরা বসিয়ে দিই, জিনিসটা এমন দাঁড়াবে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 এবং রুট ওভার অফ দাঁড়াবে যে 1 মাইনাস ভির মান 0.9 সি এবং নিচেও একটা সি, পুরাটার হোল স্কোয়ার যদি চিন্তা করি তাহলে সি সি কাটা চলে যাবে। সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা শুধু 0.9 হোল স্কোয়ারই থাকবে। এবং এখান থেকে আমাদের একটা মান ক্যালকুলেট করলে আমাদের একটা মান চলে আসবে, যেটা হচ্ছে আমাদের এম এর মান। ঠিক আছে, এম নটের মান জানি, এম এর মান জানি, সির মান জানি। এখন যদি আমরা প্রশ্নে বসিয়ে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আমি আর বাকি ক্যালকুলেশনটা করলাম না, তোমরা বাসায় করে নিও। আচ্ছা, তাহলে আমরা এবার 12 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে বলা হয়েছে যে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1000 বছর, কত বছর পর উহার তেজস্ক্রিয়তা 1/10 হয়ে যাবে এবং তার গড় আয়ু জানতে চাওয়া হয়েছে। তো আমরা শুরুতে গড় আয়ুটা বের করে নিব, কারণ হচ্ছে যে ওইটা বের করতে হলে আমাদের গড় আয়ুটা লাগবে। তো সেক্ষেত্রে আমরা আগে গড় আয়ু, যেটাকে টাউ দ্বারা প্রকাশ করি আমরা, সেটা বের করে নিই। তো টাউ সমান সমান আমরা জানি যে অর্ধায়ুর সাথে টাউ এর সম্পর্ক হচ্ছে যে টি হাফ বাই 0.693, অর্থাৎ 0.693 দ্বারা যদি আমরা অর্ধায়ুকে ভাগ করে নিই, সেক্ষেত্রে আমরা গড় আয়ু পেয়ে যাব। তো আমরা যদি এখানে 1000 বসিয়ে দিই তাহলে 1000 বাই 0.693 এত ইয়ার, এবং আমরা যদি সেটা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান আসবে 1442.69 ইয়ার। ওকে, তাহলে আমরা গড় আয়ু পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলা হয়েছে যে কত বছর পরে সেটা 1/10 হবে। তো আমরা এক্ষেত্রে আমাদের সূত্রটা জানি, জাস্ট সূত্র বসালেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমাদের সূত্রটা হচ্ছে যে n সমান সমান n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এই যে টাউটা লাগে, এই জন্যই আমরা এখানে টাউ আগে বের করে নিয়েছি। তো এখানে এন নট কি, এন নট হচ্ছে আদি অবস্থায় আমার কি কত পরিমাণ ছিল, আর এই এন হচ্ছে যে পরবর্তীতে কি পরিমাণ হয়েছে। তো আমরা জানি যে পরবর্তীতে 1/10 হয়েছে, প্রশ্নে বলা আছে। তাহলে এই যে এন এর মান সেটা আমাদের হয়ে যাবে এন নট বাই 10, যেহেতু পরবর্তীতে আমাদের 10 ভাগের 1 ভাগ আছে। এবং এই এন নটকে আমি এন নটই রাখলাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখানে এই টি বের করতে বলা হয়েছে প্রশ্নে। তো এই এন নট এখন কাটা চলে যাবে, সেক্ষেত্রে বাম পাশে আমার 1/10 থাকতেছে। আমি দুই পাশে লন নিব, এই যে ই যে জিনিসটা, ই কে সরানোর জন্য। তাহলে আমার যে জিনিসটা দাঁড়াবে যে লন 1/10 সমান সমান আমার দাঁড়াবে যে মাইনাস টি বাই টাউ এর মান আমরা জানি যে 1442.69। আমরা যেহেতু এই টাউ এর মানটা ইয়ার এককে বসিয়েছি, তাহলে আমাদের টি এর মানও অ্যান্সারে ইয়ার হিসাবে আসবে। এখন যদি আমরা জাস্ট পক্ষান্তর করে ক্যালকুলেশন করে নেই, মাইনাসটার দিকে নেই এবং এই জিনিসটা যদি এখানে গুণ আকারে নিয়ে যাই, তাহলেই আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। এবং আমাদের অ্যান্সার হবে যে 3321.928। এবং আমাদের যেহেতু আমরা টাউটাকে ইয়ার এককে বসিয়েছি, তাই আমাদের এই টিও ইয়ার এককে চলে এসেছে। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো এবার আমরা যে অঙ্কটি সলভ করব সেটা হচ্ছে আমাদের গতিবিদ্যা অধ্যায়ের। প্রশ্নে বলা হয়েছে যে একটি ক্রিকেট বলের ভর এত এবং একজন ফিল্ডার বলটিকে স্বল্পতম সময়ে 100 মিটার দূরত্বে থাকা উইকেট রক্ষকের কাছে পৌঁছাতে চাইলে ন্যূনতম কত কিলোমিটার পার আওয়ার গতিতে বলটি ছুটতে হবে এবং এই গতিতে ছুটলে কতক্ষণ পর তা উইকেট রক্ষকের কাছে পৌঁছাবে। এখন
প্রথম কথা হচ্ছে যে এই যে ভর দেওয়া আছে, আমরা জানি যে প্রাস বা আমাদের গতিবিদ্যার যে কোনো সূত্রে কোথাও ভরের কোনো ব্যবহার নাই। সুতরাং এই যে টার্মটা বা এই যে মানটা দেওয়া আছে, এটা শুধু শুধু দেওয়া আছে এবং কনফিউজ করার জন্য এটা কোনো কাজে লাগবে না। এখন আমাকে যেটা বলা হয়েছে যে 100 মিটার দূরত্বে, মানে আমি যেখান থেকে মারবো সেখান থেকে 100 মিটার দূরত্বে উইকেট রক্ষক আছে। তো এইভাবে যদি আমরা মারি সেক্ষেত্রে আমার যে আনুভূমিক পাল্লা সেটা আমার হচ্ছে যে 100 মিটার হতে হবে। ওকে, এখন আমার জানতে চাওয়া হচ্ছে যে ন্যূনতম কত গতিতে বলটি ছুটতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আনুভূমিক পাল্লার সূত্রটি লিখি তাহলে আমরা পাবো যে আর সমান সমান ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। এখানে আমরা যেহেতু ন্যূনতম গতি বা বেগ বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে ভি নটের মান ন্যূনতম হতে হবে। তাহলে ভি নটের মান আমরা ন্যূনতম বের করি, সেক্ষেত্রে ভি নট স্কোয়ার সমান সমান আমার আসবে যে আর জি এবং বাই সাইন 2 থিটা, এমন কিছু আসবে, আর জি বাই সাইন 2 থিটা। তাহলে আমরা এটা লিখি, আমরা পক্ষান্তর করলাম, তাহলে সাইন 2 থিটা নট। ওকে, তো সুতরাং এখান থেকে আমরা ভি সমান সমান লিখতে পারি যে রুট ওভার অফ আর জি বাই সাইন 2 থিটা নট। এখন আমাদের ভি নট যদি ন্যূনতম হতে হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে এই মানটাকে আমাদের সর্বোচ্চ হতে হবে, কারণ বাকি জিনিসগুলো তো ধ্রুবক। সেক্ষেত্রে এই মানের উপর আমার ভি নটের মানটা নির্ভর করছে। তাহলে ভি নট যদি ক্ষুদ্র হতে হয়, সবচেয়ে ছোট হতে হয় বা ন্যূনতম হতে হয়, তাহলে এই মানটাকে আমাদের সর্বোচ্চ হতে হবে। এবং আমরা জানি যে সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। সেক্ষেত্রে আমরা ভি নট মিনিমাম যে বের করব, সেই ভি নট মিনিমামের মান হবে যে রুট ওভার অফ আর জি বাই 1। আর লিখলাম না আমরা, এবং আমরা আর এবং জির মান বসিয়ে দিব। সেক্ষেত্রে হবে যে 100 ইন্টু 9.8, এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে যে 14√5 মিটার পার সেকেন্ড। কিন্তু আমার প্রশ্নে চাওয়া হয়েছে কিলোমিটার পার আওয়ারে বের করতে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে 3600 দ্বারা গুণ এবং 1000 দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ 14√5, এটাকে যদি আমরা 3600 দ্বারা গুণ করে দেই এবং 1000 দ্বারা ভাগ করি, তাহলেই আমরা কিলোমিটার পার আওয়ারে বের করে ফেলতে পারবো। এখানে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কত কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটতে হবে সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে বলা হয়েছে যে কতক্ষণ পর তার উইকেট কিপারের কাছে পৌঁছাবে। তো সেই ক্ষেত্রে আমাদের টি বের করতে হবে। টি সমান সমান আমরা জানি যে 2 v0 sin থিটা নট বাই জি। কিন্তু আমাদের তো এই থিটা নট জানা নেই না, আমরা থিটা নটটা বের করতে পারবো। আমরা যেহেতু জানি যে আমাদের সাইন 2 থিটার মান 1 হতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে যদি আমরা লিখি যে সাইন 2 থিটা নট সমান সমান 1, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা জেনে যাব যে থিটা নট সমান সমান আমার 45 ডিগ্রি আসছে। তাহলে এই 45 ডিগ্রি আমরা এখানে বসিয়ে দিব, এবং ভি নট এর মান আমরা জানি 14√5 এবং জির মান আমাদের 9.8। এটাও যদি বসিয়ে দিই তাহলে আমরা সেকেন্ডে অ্যান্সার পেয়ে যাব। তো এই ছিল গতিবিদ্যার অঙ্কটি। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো আমাদের 14 নম্বর প্রশ্নটি হচ্ছে কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত, আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায় থেকে। তো প্রশ্নে বলা হয়েছে যে 80 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় স্থাপন করলে তা প্রতি 24 ঘন্টায় 2 বার একই স্থান পর্যবেক্ষণ করবে। অর্থাৎ আমাদের এইচ জানতে বলা হয়েছে যে সেটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে, এবং বলা হয়েছে যে প্রতি 24 ঘন্টায় 2 বার একই স্থান অতিক্রম করবে। তার মানে কোন একটা পয়েন্ট যদি এটা হয়, তাহলে সেটা একবার ঘুরে এসে আবার যখন সেই পয়েন্টে ফিরে আসবে দ্বিতীয়বার, তখন 24 ঘন্টা হবে। তার মানে কি, একবার ঘুরতে মোট সময় লাগবে 12 ঘন্টা, ঠিক না? একবার ঘুরতে সময় লাগবে 12 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি যে তার পর্যায়কালটি দেওয়া আছে 12 ঘন্টা। ওকে, এবং আমাদের এইচ জানতে চাওয়া হয়েছে। দেওয়া আছে যে পৃথিবীর ব্যাসার্ধ
কিলোমিটারে এবং ভর দেওয়া আছে টন এককে। তো টন একক থেকে কেজিতে আমরা যেতে পারি, আমরা জানি যে 1000 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে টন থেকে কেজিতে চলে যাওয়া যায়। তো 6 × 10⁻21, তার সাথে আমি 10 কিউব যদি গুণ করে দেই তাহলেই সেটা কেজি হয়ে গেল। তাহলে আমার হয়ে যাবে 6 × 10⁻24 কেজি। এবং আমার ব্যাসার্ধ দেওয়া আছে, সেটিকে আমি মিটারে প্রকাশ করে নিব। তো আর সমান সমান আমার হয়ে যাবে, মিটারে যদি এটা প্রকাশ করে নিই, আমি একবারে লিখে ফেললাম, জিনিসটা এরকম দাঁড়াবে 6.4 × 10⁶ মিটার। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর। এখন আমাদের এইচ বের করতে বলা হয়েছে, অর্থাৎ কৃত্রিম উপগ্রহটি কত উচ্চতায় স্থাপন করা হয়েছে ভূপৃষ্ঠ থেকে। তো অনেকে সরাসরি এইচ এর সূত্র পারে, সেই ক্ষেত্রে সরাসরি এইচ লিখে দিলে হবে। আবার অনেকে টি এর সূত্রটা শিখে এইচ এরটা শিখে না, তো আমি টিটা দিয়েই দেখাই। তো আমরা জানি যে পর্যায়কালের সূত্র টি সমান সমান হচ্ছে যে √4π² GM × R+H²। এটা হচ্ছে যে আমার পর্যায়কালের জন্য সূত্র। তো এই সূত্রে যেহেতু আমরা পর্যায়কাল জানি এবং জি এম এগুলো এম দেওয়া আছে, জি তো ধ্রুবক, আরও দেওয়া আছে, আমাদের এইচ বের করতে হবে। তাহলে এই সূত্র থেকে আমরা যদি এইচটা বের করে নেই সেক্ষেত্রেই হয়ে যাবে, এরপর আমরা মান বসিয়ে দিলেই হবে। তো আমরা যদি দুই সাইডে স্কোয়ার করে দেই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, টি² সমান সমান হচ্ছে যে 4π² × R+H²। এখন আমি এই জিনিসগুলোকে বাম পাশে নিয়ে যাব, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এমন যে GMT²/4π² সমান সমান হচ্ছে যে R+H²। এবার যেহেতু এখানে হোল কিউব আছে, আমার এইচ বের করা দরকার, তাহলে উভয় পাশে আমি ঘনমূল করব। তো আমরা যদি ঘনমূল করি এরকম থাকবে (GMT²/4π² সমান সমান হচ্ছে যে R+H। তাহলে আমরা সুতরাং H পেয়ে যাচ্ছি, H সমান সমান আর যদি ওই পাশে নেই সেক্ষেত্রে আমরা H পেয়ে যাচ্ছি যে (√GMT²/4π² মাইনাস হচ্ছে যে R। এই হচ্ছে আমার H এর তাহলে ইকুয়েশন চলে আসলো। এবার আমি যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব, আমি আর মান বসিয়ে দেখাচ্ছি না, অনেক বড় বড় মান। তো জি এর মান আমরা মুখস্থ বসিয়ে দিব, এম এর মান কেজিতে বসাতে হবে, টি এর মান আমাদের সেকেন্ডে বসাতে হবে এবং আমরা সেকেন্ডে এখানে কনভার্ট করে ফেলতে পারবো 3600 দ্বারা গুণ করে। আর এর মান মিটারে বসাবো, তাহলে আমরা এইচ পেয়ে যাব। একটু ক্যালকুলেট করলেই তোমরা পেয়ে যাবে এবং অঙ্কটি হয়ে যাবে। তো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো আমাদের 15 নম্বর অঙ্কটি পর্যাবৃত্ত গতি অধ্যায় থেকে। প্রশ্নে বলা হয়েছে যে একটি সেকেন্ড দোলক ঘড়ি পাহাড়ের পাদদেশে ঠিক সময় দেয়, কিন্তু পাহাড়ের চূড়ায় 2 ঘন্টায় 8 সেকেন্ড সময়ের পার্থক্য দেখায়। পৃথিবীর ব্যাস দেওয়া আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো, সমস্যা নেই। পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে এবং আরেকটি প্রশ্নে বলা হয়েছে পাহাড়ের চূড়ায় সঠিক কাজ করতে হলে দোলকের দৈর্ঘ্য কত % পরিবর্তন করতে হবে। তো প্রথম যে অঙ্কটা পাহাড়ের উচ্চতার সাথে দোলক ঘড়ির কি সম্পর্ক সেটা আগে আমরা একটু দেখে নেই। আমরা জানি যে দোলক ঘড়ির ক্ষেত্রে পর্যায়কাল টি সমান সমান হচ্ছে যে 2π√L/G। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জি এর সাথে টি এর যে সম্পর্কটা সেটা হচ্ছে যে √এর ব্যস্তানুপাতিক। তার মানে জি বৃদ্ধি পেলে টি হ্রাস পাবে এবং জি হ্রাস পেলে টি বৃদ্ধি পাবে। তো পাহাড়ের উচ্চতায় যেহেতু ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, সেখানে জি এর মান হ্রাস পায় আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে। তো জি এর মান অনেক কম হওয়ায় আমার সেকেন্ড দোলকের পর্যায়কাল বৃদ্ধি পেয়ে যাবে। তো এই সেকেন্ড দোলকের পর্যায়কাল বৃদ্ধি পেয়ে কত হবে সেটা তো আমরা জানবো এখান থেকে, যেহেতু দেওয়া আছে 2 ঘন্টায় এত। তো আমাদের যখন জেনে যাব যে আমি সেকেন্ড দোলকের পর্যায়কাল এখন কত হয়ে গেছে, তো সেখান থেকে আমরা আসলে জি এর সাথে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। আর যখন একটা নির্দিষ্ট উচ্চতায় জি এর মান আমরা পেয়ে যাই বা জি এর সাথে একটা সম্পর্ক পেয়ে যাই, সেখান থেকে আমরা তখন সেই স্থানের উচ্চতা বের করতে পারি। তো আমি আস্তে আস্তে কাজটা করি। প্রথমে আমি সেই জিনিসটাই দেখাচ্ছি যে পাহাড়ের উচ্চতার সাথে পর্যায়কালের কি সম্পর্ক। তো তোমরা সকলে জানো যে
জি সমান সমান জিএম বাই আর স্কোয়ার, এটা আমরা লিখি। ওকে, আর পাহাড়ের উচ্চতা বা একটা নির্দিষ্ট উচ্চতায় যদি জি প্রাইম আমি চিন্তা করি, সেক্ষেত্রে এটা হবে যে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন যেহেতু দুই জায়গায় জিএম আছে, আমরা যদি ভাগ করি তাহলে জিএম গুলো কিন্তু কাটাকাটি চলে যাবে। তো আমি যদি এখানে জি প্রাইম বাই জি নেই, সেক্ষেত্রে জিনিসটা দাঁড়াবে অনেকটা এইরকম, এই জিনিসটা উপরে থাকবে এবং এটা নিচে থাকবে। আচ্ছা, আমি জি বাই জি প্রাইম নেই, তাহলে আমাদের সুবিধা হবে একটু। জি বাই জি প্রাইম নিলাম, তাহলে উপরে থাকতেছে জিএম বাই আর স্কোয়ার এবং নিচে থাকতেছে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এই জিএম আমাদের কাটা চলে গেল এবং আর স্কোয়ারও যেহেতু ভগ্নাংশের নিচে এবং আর প্লাস এইচ এর স্কোয়ারও যেহেতু ভগ্নাংশের নিচে, তাহলে জিনিসটা উল্টে যাবে। তো এখানে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে যে জি বাই জি প্রাইম সমান সমান আমার দাঁড়াচ্ছে আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এবং এটাকে একটু ভেঙে নেই যদি আমি, তাহলে এক স্টেপ করলে আমরা পেয়ে যাব যে 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এখন এটা তো আমার পেয়ে গেলাম যে উচ্চতার সাথে জি এর কি সম্পর্ক, কিন্তু আমার জানা লাগবে যে উচ্চতার সাথে পর্যায়কালের কি সম্পর্ক। তো আমরা এই যে এখানে যে পর্যায়কালের সূত্রটা দেখছি, সূত্রটা থেকে একটা জিনিস আমরা নিশ্চিত হতে পারি, সেটা হচ্ছে যে টি বাই টি প্রাইম যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা কি দাঁড়াবে, জি এর সাথে সম্পর্ক। আমরা দেখতেছি যে জি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক এবং একটা রুট ওভার আছে, তাহলে টি বাই টি প্রাইম সমান সমান হবে যে রুট ওভার অফ জি প্রাইম বাই জি। ঠিক আছে, অর্থাৎ রুট ওভার অফ জি প্রাইম বাই জি এর স্থলে আমরা এটা বসাতে পারি। তো এখানে আমাদের যেহেতু একটা স্কয়ার আসছে, তো এই জায়গায় আমরা যদি রুট করে দেই তাহলে কিন্তু এই রুটটাও চলে আসতেছে। তাহলে শেষ পর্যন্ত আমাদের যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে রুট ওভার অফ জি বাই জি প্রাইম সমান সমান 1 প্লাস এইচ বাই আর। এবং এখানে এখন যদি আমি এটাকে রিপ্লেস করি, এই জায়গায় উল্টা আছে, তাহলে ওইটাও উল্টে এসে বসবে। সুতরাং এই জিনিসটা আসবে যে টি প্রাইম বাই টি সমান সমান হবে আমাদের 1 প্লাস এইচ বাই আর। এইভাবেই আমরা হচ্ছে যে পর্যায়কালের সাথে পাহাড়ের উচ্চতার সম্পর্ক করে দিলাম। এখন কথা হচ্ছে যে পরীক্ষায় যেহেতু মাত্র 3 মিনিট থাকে অঙ্কটা সলভ করার জন্য, তোমরা পরীক্ষায় যদি এই জিনিসটা মনে রাখতে পারো যে পর্যায়কালের সাথে এই সম্পর্কটা কি, এবং সরাসরি যদি এই লাইন থেকেও অঙ্ক করা শুরু করে দাও, কোনো সমস্যা নেই। তোমাদের এটা যখন অনেকবার এই অঙ্কগুলো করবা তখন এই জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে, তখন সরাসরি এই সূত্রটা দিয়ে অঙ্ক করা শুরু করলেই হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের টি হচ্ছে যে ভূমিতে থাকা অবস্থায় পর্যায়কাল, এটা 2 সেকেন্ড আমরা জানি যেহেতু বলা আছে সেকেন্ড দোলক। টি প্রাইম যদি আমরা বের করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইচ বেরিয়ে যাচ্ছে যেহেতু আর দেওয়া আছে। তার মানে কি, আমাদের টি প্রাইম বের করাটাই দায়িত্ব। তারপরে টি প্রাইম যদি এখানে বসিয়ে দিই তাহলে আমার এইচ অর্থাৎ পাহাড়ের উচ্চতা বেরিয়ে যাচ্ছে। আমি আগে সম্পর্কটা বের করে নিলাম, এখন আমরা টি প্রাইম কিভাবে বের করব সেটা একটু দেখি। টি প্রাইম বের করার জন্য আমার যেই ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 ঘন্টায় 8 সেকেন্ড পার্থক্য দেখায়। এখন আমরা একটু আগেই বলেছি যে পাহাড়ের উচ্চতায় যেহেতু জি কমে যায় তাহলে টি বৃদ্ধি পাবে, অর্থাৎ পর্যায়কাল বৃদ্ধি পাবে, অর্থাৎ 2 সেকেন্ড থেকে পর্যায়কাল বৃদ্ধি পেয়ে কত হয় সেটা আমরা এখন বের করব। তো আমরা শুরু করি। তো আমরা এখন একটু এই জায়গাটায় লক্ষ্য করি যে 2 ঘন্টায় 8 সেকেন্ড পার্থক্য দেখায়, এই কথাটার মানে আমরা একটু দেখি। তো আমরা একটা জিনিস জানি যে ঘড়িটা যদি ঠিক থাকতো তাহলে আমার হচ্ছে যে 2 ঘন্টায় ঠিক 2 ঘন্টা মানে কত সেকেন্ড, 7200 সেকেন্ড, ঠিক না? 7200 সেকেন্ড, যেহেতু 1 ঘন্টায় 3600 সেকেন্ড, 2 ঘন্টা হচ্ছে 7200 সেকেন্ড। 7200 সেকেন্ডেই ঠিক 7200টি টিক দিত ঘড়িটি, ঠিক আছে, টিক টিক করে যেটা। তো এখন আমার যেহেতু ঘড়ি 8 সেকেন্ড পার্থক্য দেখাচ্ছে এবং আমরা জানি যে পর্যায়কাল বৃদ্ধি পেয়ে গেছে, এখন আমার 7208 সেকেন্ডে সেটা 7200টি টিক দিবে, অর্থাৎ 7200টি টিক দেয় হচ্ছে যে 7208 সেকেন্ডে, ঠিক আছে। এখন আমার দরকার হচ্ছে পর্যায়কাল জানা। পর্যায়কাল মানে কি, 2টি টিক দিলে কত সময় লাগে,
ঠিক আছে, যেহেতু একটি পূর্ণ দোলনে হচ্ছে যে পর্যায়কাল, আমার দোলক ঘড়ি এভাবে যদি দোল খায় সেক্ষেত্রে একটি অর্ধ দোলন 1 সেকেন্ড এবং দুইটি অর্ধদোলন 2 সেকেন্ড নর্মাল ক্ষেত্রে, আর দুইটি অর্ধদোলন মিলিয়ে হচ্ছে এক পর্যায়কাল। এখন যেহেতু এটা স্লো হয়ে গিয়েছে তাই 7200টি টিক দেয় একটু বেশি সময় নিচ্ছে, 8 সেকেন্ড বেশি সময় নিচ্ছে। তাহলে দুটি টিক দিতে কত সময় নিচ্ছে সেটাই হচ্ছে আমার পর্যায়কাল। তাহলে আমি যদি বের করি দুটি টিক দিতে কত সময় নেয়, তাহলে 7200 নিচে চলে আসবে। তো এখানে হবে 7200 আর এদিকে হবে যে 2 × 7208 এত সেকেন্ডে। এখন এখান থেকে আমরা একটি মান পেয়ে যাব। তো ক্যালকুলেট করলে আমাদের মান আসবে 2.0022, অনেকগুলো 22 আসবে। আমরা যত ঘর বেশি নেওয়া যায় তত ঘর নিব। তাহলে এটাই হচ্ছে আমাদের পরিবর্তিত পর্যায়কাল টি প্রাইম। আর টি এর মান আমরা জানি যে টি = 2 সেকেন্ড। এখন আমরা তো সম্পর্কটা বের করেছি এখানে যে টি প্রাইম বাই টি সমান 1 + h/r, সেখানে আমরা বসিয়ে দিব এখন। তাহলে আমরা সম্পর্কটা দেখছি যে টি প্রাইম বাই টি সমান 1 + h/r। এখন টি প্রাইমের মান বসিয়ে দিব, টি এর মান বসিয়ে দিব এবং আর এর মান আমাদের জানা আছে, এখান থেকেই ক্যালকুলেট করলে এইচ এর মান আমরা পেয়ে যাব। আমি আর বাকি কাজটা করলাম না, এখান থেকে আমরা এইচ পেয়ে যাব, সেটাই হবে আমাদের পাহাড়ের উচ্চতা, অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা একটু পরবর্তী খ নাম্বার প্রশ্নে চলে আসি। সেখানে বলা হয়েছে যে পাহাড়ের চূড়ায় সঠিক কাজ করলে দোলকের দৈর্ঘ্য কত % পরিবর্তন করতে হবে। তো এখানে দোলকের দৈর্ঘ্যের সাথে আমার পর্যায়কালের যে সম্পর্ক, সেই সম্পর্কটি নিয়ে কাজ করতে হবে। তো আমরা একটু সম্পর্কটা একটু দেখে নিই এখানে। তাহলে যেহেতু আমরা এই সূত্রটা দেখেছি, পর্যায়কালের সূত্রটা, তাহলে আমরা দেখছি যে দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক, টি সমানুপাতিক √l, সেটা আমরা দেখলাম এখান থেকে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে টি/টি প্রাইম সমান হবে যে √l/l'। এই হচ্ছে যে আমাদের দৈর্ঘ্যের ব্যাপারটা। এখন আমাদের পরিবর্তিত দৈর্ঘ্যটা বের করতে হবে, কত % পরিবর্তন করতে হবে। আমরা তো আসলে টি এর মান আমরা 2 সেকেন্ড করতে চাচ্ছি আবার, এবং টি প্রাইমের মান আমাদের জানা আছে, ওই যে বড় একটা মান 2.0022, এই মানটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা l/l' এর মান পেয়ে যাব। তো আমরা যদি এখানে স্কয়ার করে দেই তাহলেই আমাদের হয়ে যাবে যে l/l' সমান হবে যে t/t'² তো এখানে ওই যে মানগুলো যে আমরা বসাবো তখন সেখান থেকে একটি মান চলে আসবে এখানে আমাদের। তো আমাদের যে কোনো একটা মান আসবে, ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব, যেহেতু টি এবং টি প্রাইমের মান আমাদের জানা আছে। তাহলে এটাই হচ্ছে যে l/l' এর মান। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সেটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে আমাদের জিনিসটা দাঁড়াবে এমন, l'/l সমান আরেকটা মান আমাদের এখানে চলে আসবে। এটা হচ্ছে l'/l এর অনুপাত। তো এরপর যখন আমরা কোনাকুনি গুণ করে দিব তখন আমাদের l' আসবে তো ওই মানটা ইন্টু এল। ঠিক আছে না? আমি একটু শর্ট করার জন্য এবং ভিডিও যাতে খুব বেশি বড় না হয় সেই কারণে এই কিছু ক্যালকুলেশন স্কিপ করছি। তো l' এই মানটা ইন্টু এল আসবে। তাহলে এটাই কি আমার পরিবর্তিত দৈর্ঘ্য না? কিন্তু আমার পরিবর্তন কত % সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা তো জানি যে আদি দৈর্ঘ্য আমার হচ্ছে যে এল এবং পরবর্তী দৈর্ঘ্য হচ্ছে যে সামথিং ইন্টু এল, ঠিক না? এই সামথিং ইন্টু এল এটা হচ্ছে যে পরবর্তী দৈর্ঘ্য আমার l', যেটা। তাহলে আমার বের করতে বলা হয়েছে যে কত % পরিবর্তিত হবে। তাহলে আমি বিয়োগ করে তাদেরকে যদি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে আমার উত্তরটা হয়ে যাচ্ছে। এখন যেহেতু পাহাড়ের উচ্চতায় টি প্রাইমের মান বৃদ্ধি পেয়েছে আর যেহেতু টি এল এর সাথে সমানুপাতিক তাই এলও বৃদ্ধি পেয়েছে, তাই পরবর্তীটা বড় হবে। তো আমরা এই যে পরবর্তী যেই দৈর্ঘ্য সেটা বিয়োগ আদি দৈর্ঘ্য, এই বিয়োগ ফলটাকে 100 দ্বারা গুণ করে দিলেই আমার পার্সেন্টেজে রেজাল্ট পেয়ে যাব। এটাই হচ্ছে আমার রেজাল্ট। ঠিক আছে, তাহলে এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো আমাদের পরের অঙ্কটি হচ্ছে যে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় থেকে খুবই সহজ একটি অঙ্ক।
একটি ইস্পাতের তারের ব্যাস দেওয়া আছে এবং তার দৈর্ঘ্যের বৃদ্ধি 15% বলা আছে, বলা হচ্ছে যে এই 15% দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত কিলো নিউটন বল প্রয়োগ করতে হবে। খুবই সহজ অঙ্ক, সূত্র বসালেই হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে একটু সূত্রটা লিখে নিই। সূত্রটা আমরা জানি যে y সমান হচ্ছে যে f বাই a স্মল l বাই ক্যাপিটাল L, ঠিক না? তো এখান থেকে আমাদের f বের করতে বলা হয়েছে। তো এখান থেকে যদি আমরা f লিখি তাহলে তোমরা এই কাজটা খুব সহজে করতে পারো, তাই আমি একটু স্কিপ করে ফেললাম। এটা হবে যে y a স্মল l বাই ক্যাপিটাল L, ঠিক আছে? তো এখন আমার y এর মান অর্থাৎ ইস্পাতের ইয়াংস মডুলাস এটা দেওয়া আছে প্রশ্নে, y বসিয়ে দিতে পারবো এবং তারের যেহেতু ব্যাস দেওয়া আছে অর্থাৎ d দেওয়া আছে, তারের d সমান আমার দেওয়া আছে 2 মিলিমিটার, তার মানে হচ্ছে যে 2 × 10⁻³ মিটার। আমার দরকার হচ্ছে যে ক্ষেত্রফল। তো আমরা জানি যে ক্ষেত্রফল πr², সেক্ষেত্রে আমি r বের করে নিব আগে। তো r এটাকে 2 দ্বারা গুণ করলে বের হয়ে যাবে, সেটা হবে যে 4 × 10⁻³ তখন a সমান আমার হয়ে যাবে π×r², এবং আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাব। এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো আমি আর করছি না। তাহলে আমরা এখানে ক্ষেত্রফল মিটার স্কয়ারে চলে আসবে, কোনো সমস্যা নেই। এখন এই স্মল l আর ক্যাপিটাল L কে আমরা l ধরলাম, তাহলে আমরা স্মল lটা বের করব। স্মল l হচ্ছে যে দৈর্ঘ্যের পরিবর্তন, আমাদের দেওয়া আছে যে 15% বৃদ্ধি হয় দৈর্ঘ্য, তার মানে হচ্ছে যে বৃদ্ধি 15% কার? আদি দৈর্ঘ্যের বা দৈর্ঘ্যের। তাহলে 15% ইন্টু l, 15% ইন্টু হচ্ছে যে l, আর এই 15% মানে হচ্ছে 0.15 l। তাহলে এখন যদি আমরা এই জিনিসগুলো এখানে বসিয়ে দেই তাহলে y এর আমি একটা মান জানি, y এর মানটা এখানে বসাবো, a এর একটা মান আমি এখানে বসাবো, স্মল l এর জায়গায় আমি এখানে 0.15 ইন্টু l বসাবো, আর নিচে l এর জায়গায় তো l বসাবো। তাহলে এই l কাটাকাটি চলে যাবে, আমাদের এখানে 0.15 থাকবে, y এর একটা মান থাকবে, a এর একটা মান থাকবে। আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলেই আমাদের জিনিসটা সলভ হয়ে একটা মান চলে আসবে, যেটা হবে যে নিউটন এককে, কারণ বলের একক নিউটন, আমরা সব SI এককে বসিয়েছি। কিন্তু প্রশ্নে আমাদের বলা হয়েছে কিলো নিউটন এককে বের করতে। তো নিউটন থেকে কিলো নিউটনে আমরা কিভাবে যাব? ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয়। তো নিউটন থেকে কিলো নিউটনে আমরা যাব হচ্ছে যে এই যে নিউটনের মানটা সেটাকে আমরা 1000 দ্বারা ভাগ করে দিব, তাহলেই যে মানটা আসবে সেটাই হচ্ছে যে কিলো নিউটন। তো এই হয়ে গেল আমাদের অঙ্ক। আচ্ছা, আমি এখানে প্রশ্ন লেখার সময় একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে যে তারের ব্যাসের পরিবর্তনও জানতে চাওয়া হয়েছে। তারের ব্যাসের পরিবর্তন, ওকে। তো তারের ব্যাসের পরিবর্তনও খুব সহজে নির্ণয় করা যায়, যেহেতু আমাদের পয়সনের অনুপাত দেওয়া আছে। আমরা জানি সূত্রটা যে পয়সনের অনুপাত সমান হচ্ছে যে স্মল ডি ক্যাপিটাল L বাই ক্যাপিটাল ডি স্মল l। তো এখান থেকে আমরা বের করতে পারবো, এখানে স্মল ডি হচ্ছে ব্যাসের পরিবর্তন, ক্যাপিটাল ডি আদি ব্যাস, স্মল l দৈর্ঘ্যের পরিবর্তন, ক্যাপিটাল L আদি দৈর্ঘ্য। তো এখান থেকে যদি আমরা স্মল ডি বাই ক্যাপিটাল ডি অর্থাৎ ব্যাসের পরিবর্তনের অনুপাতটা বের করি তাহলে আমাদের হয়ে যাবে, তো আমাদের সেটা হবে যে সিগমা ইন্টু স্মল l বাই ক্যাপিটাল L, যাদের সবগুলোর মান দেওয়া আছে এখানে। আমরা জানি পয়সনের অনুপাতটা দেওয়া আছে এখানে, এবং স্মল l বাই ক্যাপিটাল L একটু আগে আমরা বের করেছি যে 0.15। তাহলে স্মল ডি বাই ক্যাপিটাল ডি এর একটা মান চলে আসবে, এবং সেই মানটা দাঁড়াবে যে 7.5 ইন্টু 10⁻⁻5। তখন বলে দিলেই হবে যে আসলে তারের ব্যাস, আচ্ছা এটা স্মল ডি এর মান এরকম চলে আসবে, যেহেতু আমার ডি এর মানও জানা আছে। ও আচ্ছা, ডি এর মানও যেহেতু জানা আছে, পরে ডি কে এখানে গুণ করে দিব আমরা, তাহলে স্মল ডি এর এই মানটা চলে আসবে আমাদের। SI এককে বসিয়ে দিব ডি এর এই মানটা, তাহলে আমাদের সূত্র বসালেই জিনিসটা চলে আসবে। এই ছিল এই অঙ্কটি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো আমরা এবার আমাদের পরবর্তী প্রশ্নটি সলভ করব। তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে সূর্যের আলোতে একটি উত্তল লেন্স রেখে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে পর্দায় সবচেয়ে স্পষ্ট ও উজ্জ্বল স্পট পাওয়া গেল। এখন এই কথাটার মানে কি?
এরকম আমাদের একটি লেন্স আছে এবং সূর্যের আলো এখানে এসে পড়লো এবং সবচেয়ে উজ্জ্বল স্পটটি এমন একটা বিন্দুতে পাওয়া গেল যেটা 30 সেন্টিমিটার দূরে। আর আমরা জানি যে সবচেয়ে উজ্জ্বল স্পট বলতে এখানে যে জিনিসটা বুঝিয়েছে সবচেয়ে উজ্জ্বল এবং স্পষ্ট স্পট, সেটা হচ্ছে যে ফোকাস বিন্দু। অর্থাৎ তার মানে আমাদের বলা আছে যে ফোকাস দূরত্ব এফ সমান সমান হচ্ছে যে 30 সেন্টিমিটার। এটাই হচ্ছে যে এই কথাটার মানে। এরপর বলা আছে লেন্সটির প্রত্যেক পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। যেহেতু আমাদের লেন্সটি হচ্ছে উত্তল লেন্স, সেক্ষেত্রে R1 হবে প্লাস এবং R2 হবে মাইনাস চিহ্নের প্রথা অনুযায়ী। তো সেক্ষেত্রে R1 সমান সমান আমার 30 সেন্টিমিটার হবে এবং R2 সমান সমান হচ্ছে যে মাইনাস 30 সেন্টিমিটার হবে। এরপর আমাকে বলা হয়েছে যে পানিতে তার ক্ষমতা নির্ণয় করো। এই অঙ্কটা একদম উদাহরণের অঙ্কটির মতোই, শুধু ক্ষমতা বের করতে দিয়েছে। উদাহরণের অঙ্কে ছিল পানিতে ফোকাস দূরত্ব বের করার জন্য বলা ছিল। তো এখন যেহেতু পানি এবং বায়ুর ব্যাপার আছে, সেক্ষেত্রে আমরা বায়ুতে FA দ্বারা প্রকাশ করছি। তো আমরা একদম পুরোপুরি উদাহরণের প্রসিডিউরে অঙ্কটি করব। প্রথমে বায়ুর ক্ষেত্রে আমরা সূত্রটি লিখি ফোকাস দূরত্বের জন্য। তো সূত্রটি এমন হবে 1/FA সমান সমান হচ্ছে যে মিউ এল মানে হচ্ছে যে লেন্সের প্রতিসরণাঙ্ক বাই মিউ এম মানে হচ্ছে মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখানে প্রথমে মাধ্যম হচ্ছে এ মানে বায়ু, তো সেক্ষেত্রে মিউ এ লিখবো আমি -1 ইন্টু হচ্ছে যে 1/R1 মাইনাস 1/R2। তো আপাতত আমি এখানে আর এর মান বসাচ্ছি না, আমি ডাব্লিউর জন্য একইভাবে সূত্রটি লিখি। ডাব্লিউর জন্য যদি আমি সূত্রটি লিখি সেক্ষেত্রে সেটা হবে 1/FW সমান সমান হচ্ছে যে মিউ এল একইভাবে বাই হচ্ছে মিউ ডাব্লিউ, যেহেতু মাধ্যমে এবার হচ্ছে পানি। তো -1 আর বাকি সবকিছু সেম থাকতেছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা দুই ক্ষেত্রেই সেম আসে। 1 এবং 2 নং ইকুয়েশন যদি আমি দেই, উভয় ইকুয়েশনের জন্যই কিন্তু এই অংশটা সেম আসে এবং আমার FW বের করা দরকার। FW বের করতে পারলে পরে ক্ষমতা বের করতে পারবো আমরা। তো আমরা যদি ভাগ করে দেই এদেরকে, এভাবে যদি আমরা ভাগ করে দেই, সেক্ষেত্রে এই অংশ কাটাকাটি চলে যাবে। তো সেক্ষেত্রে আমার জিনিসটা এরকম দাঁড়াবে যে FW/FA থাকবে, যেহেতু 1/FW আর 1/FA আছে, তাহলে উল্টিয়ে গেলে FW উপরে চলে যাবে। এটা সমান সমান থাকবে আমাদের মিউ এল বাই মিউ এ -1 বাই হচ্ছে মিউ এল বাই মিউ ডাব্লিউ -1। এখন একটি জিনিস লক্ষণীয় যে আমাদের তো মিউ এল এর মান জানা নেই। মিউ এ আমরা মুখস্থ বসাতে পারবো 1, মিউ ডাব্লিউ আমাদের দেওয়া আছে প্রশ্নে, FA আমাদের প্রশ্নে দেওয়া আছে, FW বের করা যেত যদি আমাদের মিউ এল জানা থাকতো। তো এই মিউ এল বের করার জন্য আমাদের এই 1 নং ইকুয়েশনটা সলভ করতে হবে। যেহেতু 1 নং ইকুয়েশন আমরা FA জানি, মিউ এ জানি, R1 এবং R2 এর মান আমরা জানি, সেখান থেকে আমরা মিউ এল বের করে নিতে পারবো। সেই মিউ এল এর মান আমরা এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো 1 নং ইকুয়েশন সলভটা আমি আর দেখাচ্ছি না, তো তোমরা বাসায় সলভ করে নিও। মিউ এল এর মান আসবে 3/2, এভাবে 3/2 মান আসবে। তো সেই ক্ষেত্রে তোমাদের মিউ এল এর মান যখন এখানে বসিয়ে দিবে, তো জিনিসটা এরকম দাঁড়াবে 3/2 -1, যেহেতু মিউ এর মান 1 তাই 3/2 হয়ে গেল। আর এইখানে জিনিসটা হবে 3/2/4/3 -1। এবার এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিই তাহলে আমাদের মান আসবে 4। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 4 মান চলে আসবে। সুতরাং তখন FW সমান সমান হবে যে 4 ইন্টু FA। এখন F এর মান আমরা জানি যে 30 সেন্টিমিটার, আমরা সেটাকে SI এককে নিয়ে গেলে সেটা দাঁড়াবে 0.3 মিটার। তো এখানে যদি আমরা 0.3 মিটার এখন বসিয়ে দেই তাহলে সেটা দাঁড়াবে 1.2 মিটার। তাহলে আমাদের PW পানিতে ক্ষমতা যেটা বের করতে বলা হয়েছে সেটা হবে 1/1.2 ডায়োপ্টার। এটাকে ক্যালকুলেট করলে যেটা আসে সেটাই হবে অ্যান্সার। তো এই ছিল আমাদের অঙ্কটি। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে এসেছি। এটা তাপগতিবিদ্যা অধ্যায়ের অঙ্ক। প্রশ্নে বলা হয়েছে যে একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় 10⁶ প্যাসকেল চাপে
0.001 মিটার কিউব গ্যাস আছে, গ্যাসটিকে প্রথমে সমষ্ণ ও পরে সমচাপে প্রসারণ করা হলো, অর্থাৎ দুইটা স্টেপ, প্রথমে সমষ্ণ পরে সমচাপ। তো প্রসারণের ফলে প্রতি ক্ষেত্রে প্রসারণের অনুপাত ছিল 1:2, অর্থাৎ V1/V2 সমান সমান হবে যে 1/2। তাহলে আমরা লিখতে পারি যে V1/V2 প্রতি স্টেপে হচ্ছে যে 1/2। বলেছে যে প্রসারণে মোট কাজের পরিমাণ কত। তো আমরা দুটি স্টেপের ক্ষেত্রে সূত্র জানি। প্রথম স্টেপে আমাদের সমষ্ণ বলা হয়েছে, তো সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমরা সূত্র জানি। তো W1 লিখলাম আমি, W1 সমান সমান সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে সূত্র হচ্ছে যে nRT ইন্টু ln V2/V1, ln V2/V1। তো V2/V1 এর মান আমাদের 2 হবে, যেহেতু V1/V2 এর মান হাফ, এবং T এর মান আমাদের জানা আছে 300 কেলভিন, আর এর মান জানা আছে, কিন্তু N এর মান আমাদের জানা নেই। এখানে P এবং V দেওয়া আছে, V এবং T এগুলো দেওয়া আছে, কিন্তু N এর মান জানা নেই। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা PV = nRT সূত্র থেকে বের করে ফেলতে পারি। তো PV সমান সমান আমাদের nRT, তাহলে সেখান থেকে আমরা N যদি বের করি, N সমান সমান হবে যে PV/RT। তো এখন আমাদের সবকিছু দেওয়া আছে, তো আমরা সেগুলো বসিয়ে দিব। 10⁶ প্যাসকেল P এর মান, V এর মান আমাদের দেওয়া আছে 0.001, এবং R এর মান আমরা জানি যে 8.314, এবং তাপমাত্রা আমাদের জানা আছে 300 কেলভিন। তো সেখান থেকে আমরা মোল সংখ্যা পেয়ে যাব, আমাদের মোল সংখ্যা আসবে 0.4 মোল। এখন আমরা যদি এই সবগুলো জিনিস এখানে বসিয়ে দিই, N এর মান, R এর মান, T এর মান এবং ln V2/V1 এগুলো মান আমরা বসাতে পারবো। তাহলে আমি এগুলো আর করে দেখাচ্ছি না, তো আমরা জাস্ট মান বসিয়ে সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের মান চলে আসবে 6951.54 এত জুল। এবার আমাদের দ্বিতীয় স্টেপ, অর্থাৎ সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়ায়, আচ্ছা আমাদের প্রশ্নে একটু ভুল হয়েছে, এটা সমচাপ প্রক্রিয়া না, এটা রুদ্ধতাপ হবে, রুদ্ধতাপ প্রক্রিয়া। ওকে, রুদ্ধতাপ প্রক্রিয়া দ্বিতীয় প্রক্রিয়াটা, প্রথম প্রক্রিয়াটা সমষ্ণ, দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়া। তো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা W এর মান বের করার জন্য আমরা সূত্র জানি, আমরা এখানে W2 দ্বারা প্রকাশ করলাম। তো রুদ্ধতাপের ক্ষেত্রে W2 আমাদের হবে যে সূত্র, প্রতি মোলের জন্য আমরা জানি যে R/Γ-1 ইন্টু T1 - T2। এখন আমাদের এই T2 মান জানা নেই, আর আমাদের যেহেতু N সংখ্যক N মোলের জন্য বের করছি, তাই এখানে একটা N হয়ে যাবে। আর এর মান জানা আছে, তাহলে আমরা বের করতে পারবো W এর মান, যদি আমরা এই T2টা জানি আর এই গামা জানি। এখন যেহেতু প্রশ্নে গামার কথা কোথাও উল্লেখ নেই, সেই ক্ষেত্রে আমাদের গামা সমান সমান 1.4 আমরা বসিয়ে দিব। ওকে, প্রশ্নে কিছু উল্লেখ না থাকলে গামার মান আমরা 1.4 বসাবো। আমাদের T1 জানা আছে 300 কেলভিন, এই যে 300 কেলভিন তাপমাত্রায় ছিল, কিন্তু আমাদের পরবর্তী তাপমাত্রার কথা বলা নেই। কিন্তু যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং আমরা আয়তনের অনুপাতটা জানি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রুদ্ধতাপীয় সূত্রের দ্বারা আমাদের হচ্ছে যে T2 মান বের করতে পারবো। রুদ্ধতাপীয় সূত্র T এবং V এর মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে যে T1 V1 টু দি পাওয়ার Γ-1 সমান সমান হবে যে T2 V2 টু দি পাওয়ার Γ-1। তো এখান থেকে যদি আমরা T2 বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের জিনিসটা এরকম দাঁড়াবে যে V1/V2 টু দি পাওয়ার Γ-1 ইন্টু T1। ঠিক আছে, ওকে। তো এই V1/V2 এর মান আমরা সবাই জানি যে হাফ হবে, যেহেতু আমরা একটু আগে বের করেছি এটা, এবং গামার মান আমরা 1.4 নিয়েছি, 1.4 - 1 ইন্টু T1 এর মান আমাদের জানা আছে 300 কেলভিন। তো এখান থেকে আমার T2 এর মান এসে দাঁড়াচ্ছে, T2 সমান সমান এসে দাঁড়াচ্ছে 227.357 কেলভিন। এখন আমরা T1 এর মান জানি 300, T2 এর মান জানি 227 সামথিং, আর এর মান জানি, গামার মান জানি, এন এর মান জানি। এখন আমরা W বের করতে পারবো। সেক্ষেত্রে প্রসারণের মোট কাজের পরিমাণ আমরা W সমান সমান W1 প্লাস W2 দ্বারা বের করে ফেলতে পারবো। এই হচ্ছে আমাদের অঙ্কটি। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি।
তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া অধ্যায় থেকে এখানে একটি চিত্র দেওয়া আছে প্রশ্নে, এবং এই প্রশ্নটি বলা আছে যে একটি লম্বা পরিবাহী তার আর ইকুয়াল টু এত ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করে বাকি অংশ সোজা রাখা হলো। এখানে উপরের তারটির কথা বলা হয়েছে যে একটি তার এভাবে গিয়ে এভাবে একটি কুণ্ডলী করে আবার চলে গেল এখানে, ঠিক আছে। এরপর বলা আছে অন্য একটি লম্বা পরিবাহী তার এত দূরত্বে একই পরিমাণ বিদ্যুৎ চিত্রের ন্যায় প্রবাহিত হচ্ছে, যে অন্য একটি তার এইভাবে যাচ্ছে এবং এই যে কেন্দ্র থেকে তার দূরত্ব ডি দেওয়া আছে। প্রশ্নটি দেখে চিত্রটি দেখলে আমরা বুঝতে পারছি যে এইটাকে ডি প্রকাশ করা হয়েছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, এবং সেটার মান দেওয়া আছে। এরপর বলা হয়েছে যে কুণ্ডলীর কেন্দ্রে এত মাইক্রো টেসলা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে কেন্দ্রে। তাহলে প্রবাহগুলোর মান কত বলা হয়েছে? প্রবাহ একটা প্রবাহ সবার ক্ষেত্রে সমান প্রবাহই যাচ্ছে, ঠিক আছে। এই তারেও যে প্রবাহ যাচ্ছে এই তারও একই প্রবাহ যাচ্ছে। এই দুই তারের জন্য এখানে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেটার মান দেওয়া আছে। জানতে চাওয়া হয়েছে যে এই তড়িৎ প্রবাহের মান কত। এখন আমরা একটু খেয়াল করি, এই যে একটা সোজা তার, এই সোজা তারের জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আবার এই যে বৃত্তাকার কুণ্ডলী সেটার জন্য একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আবার এই যে তারটা, এটার জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। অর্থাৎ তিনটা চৌম্বক ক্ষেত্রের দিকে সৃষ্টি হবে এবং তাদের লব্ধি হবে হচ্ছে এই যে 4.72। সেখান থেকে আমরা আই বের করব। প্রথমে আমরা দেখি যে কার জন্য কোন দিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সেটার জন্য আমরা যদি একটু ফ্লেমিং এর ডানহস্ত সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা দিকগুলো বুঝতে পারবো। এই যে এভাবে আমরা ফ্লেমিং এর ডানহস্ত সূত্র প্রয়োগ করা হয়, তো তড়িৎ প্রবাহের দিক যেহেতু এই দিকে, এই তারের জন্য আমি প্রয়োগ করছি। তো এই তারের জন্য যেহেতু আমার তড়িৎ প্রবাহের দিক এই দিকে আর আমার আঙ্গুলগুলোর দিক এইভাবে আসছে, তার মানে আমার উপরের দিকে যে এই যে তারের যেই উপরের প্রান্ত, যেই স্থানে হচ্ছে যে আমার এই বিন্দুটা আছে, কেন্দ্র আছে, সেই স্থানের দিকে আমার আঙ্গুলগুলো উপরের দিকে অর্থাৎ খাতা থেকে বাইরের দিকে আসছে। সেই ক্ষেত্রে বাইরের দিকে আসার জন্য আমাদের হচ্ছে যে চিহ্ন দিতে হয় ডট। অর্থাৎ এই যে এটার জন্য যদি আমি B1 ধরি, যে এই যে তার, এই তারের জন্য যদি B1 ধরি আমার, তাহলে B1 এর দিক হবে ডট অর্থাৎ বাইরের দিক এই তারের জন্য। এবার ঠিক নিচের তারটার জন্য আমরা যদি চিন্তা করি তাহলে আবার ফ্লেমিং এর ডানহস্ত সূত্র এইভাবে ছিল। এখন আমার যেহেতু প্রবাহ এই দিকে, তাই আমি এভাবে প্রয়োগ করছি। এভাবে প্রয়োগ করলে আমার হাতটা এভাবে যাবে, অর্থাৎ এবার আঙ্গুলগুলো আমার ভিতরের দিকে যাচ্ছে এই বিন্দুর জন্য। এই পাশে আছে যেহেতু ভিতরের দিকে যাচ্ছে, তাহলে এইটার জন্য যদি আমরা B2 ধরি, সেই ক্ষেত্রে B2-র দিক হবে যে ক্রস। এবার আমরা B3-র দিক দেখব, সেটা হচ্ছে কুণ্ডলীর জন্য। এই যে কুণ্ডলী, সেই কুণ্ডলীতে প্রবাহটা এই দিকে এইভাবে যেহেতু প্রবাহ, আর আমার আঙ্গুল তাহলে উপরের দিকে আছে এখন, তাহলে কুণ্ডলীর জন্য বাইরের দিকে অর্থাৎ ডট হবে। তো এখানে একটা কথা বলে রাখি, ডানহস্ত সূত্র নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে, এই জন্য আমাদের ডানহস্ত সূত্রের আলাদা একটি ভিডিও আছে। আমি সেই ভিডিওর লিঙ্ক হচ্ছে যে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডানহস্ত সূত্রের ভিডিওটা দেখে নিতে পারো। তো B1 এর দিক একদিকে, B3-র দিক একদিকে, B2-র দিক আরেক দিকে। সো আমরা বলতে পারি যে লব্ধি চৌম্বক ক্ষেত্র B সমান এইরকম হবে। B1 আর B3 যেহেতু একই দিকে আছে, তাহলে B1 প্লাস B3 মাইনাস B2 এমন কিছু হবে। এটাই হবে যে আমার লব্ধি চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। যেহেতু B2-র দিক উল্টা দিকে, তাই আমার মাইনাস হবে। আচ্ছা, এইটা কিন্তু উল্টাও হতে পারে, B2 মাইনাস B1 প্লাস B3 উল্টাটাও হতে পারে। কোনটা বড় আমি জানি না, আমি জাস্ট এভাবে লিখলাম। যদি উল্টাটা হয় তাহলে সেক্ষেত্রে উল্টা অ্যান্সার আসবে, তখন আমরা ঠিক করব, সমস্যা নেই। আপাতত আমরা এভাবে লিখলাম যে B1 আর B3টাকে পজিটিভ ধরলাম, তাহলে এটা নেগেটিভ হবে। এখন B1 এর জন্য, B1 হচ্ছে এই তারের জন্য লিখেছি। তারের জন্য আমরা সূত্র জানি যে মিউ নট I/2πa, A1 লিখলাম আমি। তাহলে এই A1 এর মান কি? এই R এর মানের সমান, ঠিক না? এই A1 এর মান হচ্ছে আমার এই R এর মানের সমান, যেহেতু তার থেকে দূরত্ব এইটা। B3 হচ্ছে আমার কুণ্ডলীর জন্য। কুণ্ডলীর জন্য আমরা সূত্র জানি, কুণ্ডলীর জন্য সূত্র হচ্ছে মিউ নট I/2R। এই হচ্ছে কুণ্ডলীর জন্য সূত্র। এখানে R এর মান আমার হচ্ছে এইটাই। আচ্ছা, আর এখানে B2 হচ্ছে এই তারের জন্য। এই তারের জন্য আবার মিউ নট I/2πa2 লিখি আমি। এটা 2πa2 না লিখে আমি D লিখে ফেলছি, যেহেতু তার থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে D, তাহলে এখানে হবে D। তাহলে আমরা যদি দেখি এই A1 এর মান জানি R,
এই আর জানি, এই ডি জানি, মিউ নট গুলো ধ্রুবক, 2 পাই জানি, এবং এই পাশে ডান পাশের মানটাও আমি জানি। ডান পাশের মানটা হচ্ছে যে 4.72, যেহেতু মাইক্রো টেসলা দেওয়া আছে সেটাকে আমরা ইন্টু 10⁻⁻6 লিখতে পারি। 10⁻⁻6 লিখবো, বাকি সব মানে ইকুয়েশনে দেওয়া আছে আই ছাড়া। তাহলে এই ইকুয়েশনের মানগুলো বসিয়ে আমরা আই সলভ করে ফেললেই আমাদের আই বের হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি ক্যালকুলেশনটা আর এই ভিডিওতে দেখাচ্ছি না, তোমরা নিজেরাই বাসায় করে ফেলবে ক্যালকুলেশনটা, বাট প্রসিডিউরটা হচ্ছে এটা। জাস্ট মান বসালেই হবে। আই ছাড়া আমাদের সবগুলো মান জানা আছে। তো এইভাবে কমন নিয়ে, আই কমন নিয়ে তারপরে ওই পাশ নিয়ে ভাগ করলে আমাদের মান বেরিয়ে যাবে, অ্যাম্পিয়ারে বের হবে। ওকে, তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো আমরা আমাদের শেষ অঙ্কটি করছি এখন। সেটি হচ্ছে যে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় থেকে সান্দ্রতা টপিক থেকে দেওয়া হয়েছে, সান্দ্রতা এবং অন্তবেগ সংক্রান্ত। তো প্রশ্নটি হচ্ছে যে পানির গভীরতা মাপার জন্য একটি জলাশয়ের পানির পৃষ্ঠ হতে এত ব্যাসার্ধের এবং এত ঘনত্বের একটি বল ছেড়ে দেওয়া হলো। 10 সেকেন্ড পর বলটি জলাশয়ের তলায় পড়লো। যদি 9 সেকেন্ড পর বলটি প্রান্তিক বেগ অর্জন করে থাকে তবে জলাশয়ের গভীরতা কত? প্রশ্নটি দেখে মনে হচ্ছে যে আমাদের অন্তবেগের নর্মাল অঙ্ক, কিন্তু এটা কোনো নর্মাল অঙ্ক না। কারণ জলাশয়ের গভীরতা বের করার অঙ্ক খুব নর্মালি প্রশ্নে থাকে না বা বইয়ে থাকে না। সো এই কারণে একটু ঝামেলা হবে অঙ্কটা করতে। এটা অনেক বড় একটা অঙ্ক হবে। কেন, আমি সেটা আগে একটু ব্যাখ্যা করি। যে কোনো জলাশয়ে আমি যদি একটি বল ছেড়ে দেই গোলক আকৃতির, তাহলে সেটা পড়তে 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 একটা সময় সেটা অন্তবেগ প্রাপ্ত হয় এবং এক সময় সেটা নিচে এসে পড়ে। তো অন্তবেগ প্রাপ্ত হওয়ার পর বাকি পুরো সময়টায় সেটা ধ্রুব বেগে পড়ে, কারণ অন্তবেগ একটা ধ্রুব বেগ। কিন্তু অন্তবেগ প্রাপ্তির আগে তার বেগ কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এবং সেই সময়ে সে কতটা রাস্তা অতিক্রম করলো সেটা কিন্তু বের করতে হলে তার বেগ কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা কিন্তু শুধু অন্তবেগ জানলে এই অঙ্কে হচ্ছে না, কারণ আমার পুরা হাইটটা দরকার। তো অন্তবেগ প্রাপ্তির আগেও তার বেগ কিভাবে কিভাবে বাড়লো সেটাও আমাদের জানা লাগবে এই প্রশ্নে উত্তর করতে হলে। এই কারণে আমাদেরকে আগে ইকুয়েশন নিজেদেরকে বানিয়ে নিতে হবে যে এর আগে, অন্তবেগ প্রাপ্তির আগে থেকে শুরু করে একদম পুরো রাস্তার জন্য তার বেগের ইকুয়েশন। আমরা কিন্তু শুধু অন্তবেগের ইকুয়েশন জানি, কিন্তু আমাদের একদম পুরো বেগটার জন্য ইকুয়েশন আমাদের বের করে নিতে হবে। তো সেটা আমরা ইকুয়েশনটা বের করার জন্য আমাদের যে আইডিয়াটা প্রথমে কাজে লাগবে সেটা হচ্ছে এই যে বলটা যে পড়ছে তার উপর কি কি বল ক্রিয়া করছে। প্রথম কথা হচ্ছে অভিকর্ষ বল নিচের দিকে তার উপর কাজ করছে, যা হচ্ছে যে mg। পরবর্তী লাইনে আমরা সুবিধার জন্য m কে রো ইন্টু ভি লিখতে পারি। তাহলে রো এস অর্থাৎ সলিডের ঘনত্ব, সেটা প্রশ্নে দেওয়া আছে আমাকে। রো এস ইন্টু হচ্ছে যে আমাদের ভি হচ্ছে যে গোলকের আয়তন ইন্টু জি, এটা লিখতে পারি। ঠিক আছে, রো ভি জি, রো এস ইন্টু ভি ইন্টু জি, এভাবে আমরা লিখতে পারি। এরপর তার উপর আমাদের সান্দ্র বল ক্রিয়া করে উপরের দিকে। সেটা আমরা জানি যে সান্দ্র বল ক্রিয়া করে উপরের দিকে, সেটা হবে যে 6πr ইটা এবং ভি। এর বাইরে তার উপর প্লবতা কাজ করে উপরের দিকে। ঠিক আছে, তো এই প্লবতা আবার ভি রো জি হবে, যেখানে রো ফ্লুইড হবে। তো এই ছিল তার উপর মোট 3টা বল কাজ করে। তাহলে এই 3টা বলের লব্ধি হিসাবে সে নিচের দিকে পড়ে। তো সেখান থেকে আমরা তার বেগের ইকুয়েশনটা বের করতে পারবো। তো আমরা যদি লব্ধি বল লিখি এফ, তাহলে এফ সমান সমান আমরা কি লিখতে পারি? তো এফ সমান সমান আমরা লিখবো, যেহেতু এইটা সবচেয়ে বড় বল হওয়ার কথা, কারণ আলটিমেটলি তো বলটা নিচের দিকেই আসছে, তাহলে ওই দুইটা যোগফল থেকেও এটা বড় হবে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় বল, এটা আগে আমরা লিখছি। তাহলে রো সলিড ভি এবং জি, এইটা মাইনাস হচ্ছে যে, এবার আমরা এগুলো লিখি যে ভি ইন্টু রো ফ্লুইড ইন্টু জি মাইনাস হচ্ছে যে 6πr ইটা ইন্টু ভি। এই হচ্ছে যে আমাদের বলের ইকুয়েশন। এখন এখান থেকে আমি ভিজি কমন নিচ্ছি। ভিজি যদি আমি কমন নেই তাহলে সেটা থাকতেছে রো এস মাইনাস রো ফ্লুইড মাইনাস 6πr ইটা ভি।
এখন আমার এই ছোট ভি এর ইকুয়েশন বের করতে হবে। বড় ভি হচ্ছে আয়তন, আমার বেগের ইকুয়েশন বের করতে হবে আমরা জানি। তো এই এফ কে আমরা এম এ লিখতে পারি, এম এ লিখতে পারি, এ সমান সমান আবার ডিভি বাই ডিটি, সেটা তোমরা জানো। তো একবারে ডিভি বাই ডিটি লিখে দিলাম। এখন এই ভি এর ইকুয়েশন আমাকে বের করতে হবে, তাহলে সবগুলো জিনিসকে ওই পাশে নিয়ে যেতে হবে এবং এই যে 6 পাই আর ইটা এই জিনিসটা দিয়ে ভাগ করতে হবে। এই কাজগুলো তোমরা পারো, তো এই কাজটা আমি একটু স্কিপ করলাম এবং কিছু ক্যালকুলেশনের পর যে লাইনটা আসবে সেটা হচ্ছে ভি সমান সমান আমাদের চলে আসবে ভি সমান সমান 2r² ইন্টু রো সলিড মাইনাস রো ফ্লুইড ইন্টু জি বাই 9 ইটা মাইনাস আমাদের চলে আসবে 2r² ইন্টু রো এস বাই হচ্ছে 9 ইটা ইন্টু ডিভি বাই ডিটি। এই যে এই ইকুয়েশন যেটা ছিল সেখান থেকে আমি ভি এর মান বের করেছি। এই কাজটা তোমরা বাসায় করতে পারবে। আমি পুরো বিশাল ক্যালকুলেশন, এই কারণে আমি কিছু ক্যালকুলেশন স্কিপ করেছি। প্রথমে এইটাকে ওই পাশে নিয়ে যাবে, এরপরে মাইনাস দ্বারা গুণ করবে আর এইটাকে ভাগ করে নিয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। তো এই ইকুয়েশনটা চলে আসবে। এখন একটি জিনিস লক্ষণীয় যে এই ইকুয়েশনে যে এই যে টার্মটা, এটা কিন্তু আমাদের অন্তবেগের টার্ম, ঠিক আছে। তো এই জায়গাটাকে আমরা শর্ট করার জন্য অন্তবেগ লিখে দেই। তাহলে ভি প্রাইম লিখলাম আমি অন্তবেগকে ভি প্রাইম। তাহলে আমাদের ভি সমান সমান আসছে যে ভি প্রাইম মাইনাস হচ্ছে 2r² ইন্টু রো সলিড বাই 9 ইটা ইন্টু ডিভি বাই ডিটি। ওকে, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে তো একটা আয়তন ছিল, এই আয়তনটা কোথায় চলে গেল? যেহেতু গোলকের ক্ষেত্রে আয়তন 4/3 পাই আর কিউব নেওয়া হয়েছে এবং এরপর ক্যালকুলেশনের সময় সেটা দ্বারা ভাগ করে দেওয়া হয়েছে, তো ওই এই কারণে এই 2r² চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের ভি এর ইকুয়েশন, যেটা আমাদের প্রয়োজন ছিল সেটা আমরা বের করে নিলাম। এবার জাস্ট আমাদের এই সরণটা বের করতে হবে। আমরা যেহেতু ভি জানি, এখন আমরা সরণ বের করতে পারবো। তো আমরা শুরু করলাম। তো আমরা জানি যে সরণের জন্য যেহেতু বেগ পরিবর্তনশীল, তাহলে আমাদের সরণ ডিএস লিখতে হবে। ডিএস সমান সমান আমার হবে যে ভি ডিটি, সময়ের সাথে যেহেতু বেগ পরিবর্তনশীল হচ্ছে। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেট করে দেই তাহলেই হচ্ছে আমার অ্যান্সার পেয়ে যাব, কারণ এস চলে আসবে এখানে। ইন্টিগ্রেট করব এটাকে 0 থেকে এস পর্যন্ত, আর টাইমের যে ব্যাপারে এখানে 0 থেকে 10 হবে, যেহেতু পুরো 10 সেকেন্ড পরে সেটা নিচে পড়েছিল, ঠিক আছে। তো এখন 0 থেকে এস এ যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন অফ ডিএস আমার আসবে এস এবং তার লিমিট থাকবে 0 টু এস। আর ওই জায়গায় আমার ভি এর জায়গায় এই জিনিসগুলা বসাতে হবে। তো আমরা ওই জিনিসটা বসিয়ে দিব। এখন ভি এর যে ইকুয়েশন আমরা বের করেছি সেখান থেকে আমরা এই জিনিসটা বসিয়ে দিব, 2r² ইন্টু রো সলিড বাই 9 ইটা ইন্টু ডিভি বাই ডিটি, আর এই পুরা জিনিসটার সাথে আমার ডিটি গুণ আকারে থাকবে। এখন আমি যদি কাজটা করি তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে, ভি প্রাইম ইন্টু ডিটি আসবে আমার, এবং মাইনাস ইন্টিগ্রেশন অফ এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটার সাথে যেহেতু ডিটি গুণ আকারে আছে, ডিটি কাটা চলে যাবে, তাহলে আমার এই জায়গায় থাকবে 2r² ইন্টু রো সলিড বাই 9 ইটা ইন্টু ডিভি। এখন আমার লিমিট কি হবে? যেহেতু আমার ডিভি চলে আসছে, তাহলে লিমিট আমার হবে যে ভি এর লিমিট। তো এই ভি এর লিমিট কি হবে? আমরা জানি যে শেষ বেগ হচ্ছে যে শেষ পর্যন্ত অন্তবেগ প্রাপ্ত হয়, অর্থাৎ ভি প্রাইম প্রাপ্ত হবে এবং শুরুতে বেগ 0 ছিল। তো সেক্ষেত্রে এখানে লিমিট হবে 0 থেকে ভি প্রাইম পর্যন্ত, আর এখানে তো টি এর লিমিট হবে 0 থেকে 10, আর এই জায়গায় আমাদের হচ্ছে যে এস হয়ে যাবে, যেটা আমার অ্যান্সার। আসলে এই পাশে এখন যে মান আসবে সেটাই আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে এই যে ভি প্রাইম যেটা, এটা হচ্ছে আমাদের ধ্রুবক। তো আমরা ভি প্রাইমটাকে বের করে আনি, আর ইন্টিগ্রেশন অফ ডিটি হবে যে টি, যেটার লিমিট হবে যে 0 থেকে 10। একইভাবে এই জায়গার যা মান আছে সবগুলোই কিন্তু আমাদের ধ্রুবক। তো এই সবগুলো আমরা বের করে নিয়ে আসি,
তাহলে 2r স্কোয়ার ইন্টু রো সলিড বাই 9 ইটা, এই মানটা বাইরে চলে আসবে এবং আমাদের ইন্টিগ্রেশনে থাকবে শুধু ডিভি 0 থেকে ভি প্রাইম। আচ্ছা আমরা একবারে, আচ্ছা না থাক পরে করি। তো এখানে ভি প্রাইম ইন্টু টি, এখানে 10 মাইনাস 0 হবে, আর এখান থেকে আমাদের 2r স্কোয়ার রো সলিড বাই 9 ইটা, আর এই জায়গা থেকে আমার আসবে ভি প্রাইম মাইনাস 0। এখন এই জায়গায় যদি এবার আমাদের প্রত্যেকটা জিনিসের মান যেহেতু আমাদের জানা আছে, ভি প্রাইমের মান আমরা বসিয়ে দিই এখানে, তাহলে আচ্ছা ভি প্রাইমটা বসিয়ে দিই, বাকি সবকিছুর মান আমাদের জানা আছে। তো এখানে 10 ইন্টু ভি প্রাইমের মান আমরা জানি, সূত্র 2r স্কোয়ার ইন্টু রো সলিড মাইনাস রো ফ্লুইড ইন্টু জি বাই 9 ইটা মাইনাস হচ্ছে যে 2r স্কোয়ার রো সলিড বাই 9 ইটা ইন্টু এখন ভি প্রাইম। এবার এই ভি প্রাইমের মানও এখানে বসিয়ে দিব, এই ঠিক এইটার মতো এখানেও বসাবো, ঠিক আছে। তো এভাবে বসালে এরপরে এখানে আমরা সবকিছু মান বসিয়ে দিলে যে মানটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো খুবই বিশাল একটা অঙ্ক আমি অনেক শর্টকাটে করালাম। মূল কথা হচ্ছে যে পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে আসলে অ্যান্সার করা সম্ভব না, তো এই ধরনের অঙ্ক স্কিপ করাই উচিত, কারণ এত বড় অঙ্ক করতে গেলে আরো 3-4টা অঙ্ক মিস হয়ে যাবে। তো যাই হোক, আমি সলভ করে দেখালাম। তো 20টা প্রশ্নই আমরা সলভ করলাম, আর আমাদের ম্যাথ সলভটাও আছে, আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।